আজকে আপনারা জানেন যে গত ৪ঠা মে আমরা নবীনগরে, নবীনগরের কথার এই ভার্চুয়াল লাইভ আড্ডার ৩ বছর পূর্তিতে উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের বংশধর যিনি তার প্রপৌত্র অর্থাৎ নাতির ঘরের পুতি যেটাকে আমরা বলে থাকি, তাকে আমরা নবীনগরে এনে নবীনগরের কথার এই ভার্চুয়াল টক শো ৩ বছর পূর্তি উপলক্ষে একটি নান্দনিক আয়োজনে আমরা একটি নাগরিক সংবর্ধনা দিই এবং সেখানে তার একটি চমৎকার শরৎ সন্ধ্যায় তার পরিবেশনা শুনি এবং সেখানে বাংলাদেশের প্রথিতযশা কিছু নেতৃবৃন্দ, সাংবাদিক, গুণীজনরা এসেছিলেন। সেটিকে নিয়ে আজকে আমাদের অতৃপ্ত কিছু কথা রয়েছে, সে কথাগুলো হয়তো সেদিন বলতে পারিনি। আজকে আমরা সেগুলো আমাদের যারা গুণীজন আজকে আমন্ত্রিত হয়ে এসছেন এই লাইভ আড্ডায়, আমরা তাদের মুখ থেকে সেই কথাগুলো আপনাদেরকে শোনাতে চেষ্টা করব। আমরা সরাসরি তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশের এ সময়ের সাংবাদিকতা জগতে অন্তত আমাদের কাছে জীবন্ত কিংবদন্তি হিসেবে যিনি দীর্ঘদিন যাবত আমাদের মাথার মুকুট হয়ে আছেন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির যিনি সভাপতি এবং বর্তমানে গ্লোবাল টেলিভিশন যেটি রয়েছে তার সিইও এবং প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং গত পরশু যে অনুষ্ঠানটি আমরা করেছি নবীনগরে এই যাবৎকালের সবচেয়ে সেরা একটি নান্দনিক আয়োজনে, যেই সিরাজ আলী খানের নাগরিক সংবর্ধনাটি আমরা দিয়েছি, সেই অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে যিনি উপস্থিত হয়েছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় সৈয়দ ইশতিয়াক রাজা ভাই আমাদের আজকের অনুষ্ঠানেও তিনি এসছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। উপর আরেকজন রয়েছেন আমাদের সুভাষ সাহা, যিনি সিনিয়র সাংবাদিক এবং নবীনগরের কথার অন্যতম উপদেষ্টা এবং ইউটিউব চ্যানেল 24 নিউজ 24 যে ওয়েবসাইট চ্যানেলটি রয়েছে অত্যন্ত জনপ্রিয়, সেই চ্যানেলটির কর্ণধার। সবশেষে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি অঙ্গনে যিনি অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তিত্ব, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যিনি মেম্বার সেক্রেটারি, প্রিয়জন সঞ্জীব ভট্টাচার্য দাদা যুক্ত হয়েছেন। সঞ্জীব দা, আপনাকে স্বাগত জানাচ্ছি সুভাষ দা এবং আমাদের শ্রদ্ধেয় সৈয়দ ইশতিয়াক রাজা ভাইকে আবারও। শুরুতে আসতে চাই একটু রেজা ভাইয়ের কাছে, কারণ রেজা ভাই আজকে একটি জাতীয় টেলিভিশন তার আরেকটি টক শো রয়েছে, তিনি চলে যাবেন, আমরা তার বক্তব্য দিয়ে শুরু করতে চাই। রেজা ভাই, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, উস্তাদ সিরাজ আলী খানের পুরো অনুষ্ঠানটিতে আপনি ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি নিজে এসে দেখে গিয়েছেন এই অনুষ্ঠানটি, এটি নিয়ে আপনার মূল্যায়ন এবং আমরা যে উস্তাদ আলাউদ্দিন খাঁকে আমরা চিনি, আপনি আপনার অসাধারণ একটি বাগ্মিতায় যে বক্তব্যটি রেখে গিয়েছিলেন, সেখানে উস্তাদ আলাউদ্দিন খাঁকে আমরা কেন 52 বছর এখনো সেভাবে ধারণ করতে পারিনি, কিংবা আপনি বলছিলেন যে এখনো কেন ব্রাহ্মণবাড়িয়ায় যাকে সংস্কৃতির রাজধানী বলা হয় সেখানে উস্তাদ আলাউদ্দিন খাঁর সেই সঙ্গীতাঙ্গনে কেন হামলা হয়, সেটি কেন পুড়িয়ে দেওয়া হয়, তাহলে আমরা কোন সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছি? এবং আপনি বলছিলেন যে আবার যেন মনে হচ্ছে সেই পুরনো শকুন আবার আমাদের জাতির পতাকা খামচে ধরছে। কেন আপনার এই নতুন এরকম পুরনো জায়গায় ফিরে যাওয়ার যে আশঙ্কাটি প্রকাশ করেছেন, আজকে কি একটু বিস্তারিত বলবেন সৈয়দ ইশতিয়াক রাজা? অনেক ধন্যবাদ। প্রথমেই গৌরাঙ্গ দেবনাথ অপু, আপনি এবং সুভাষ সাহা, আপনাদের দুজনকে আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। একটি অসাধারণ অনুষ্ঠান হয়েছে। আমি তো বলবো যে নাগরিক সম্বর্ধনা যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই হয়েছে এবং যাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে জনাব উস্তাদ সিরাজ আলী খান, সম্রাট আলাউদ্দিন, সুর সম্রাট আলাউদ্দিন খান নাতির ঘরের পুতি বলেন আপনি বা প্রপৌত্র, তাকে আমি তো মনে করি যে এরকম একটা অনুষ্ঠান ঢাকা শহরও অত্যন্ত বিরল। যদিও আমি অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করি, কিন্তু এরকম একটি সুসংগঠিত অনুষ্ঠান এবং এই যে চাওয়াটা আপনাদের যে একজন মানুষকে নাগরিক সম্বর্ধনা দিবেন, সেই মানুষটা যে মানুষটার সাথে এই মাটির একটা সম্পর্ক আছে এবং তিনি বংশ পরস্পরায় সুরকে ধারণ করে এগিয়ে চলেছেন। সুর বয়ে নিয়ে চলা কিন্তু অনেক কঠিন কাজ, বহতা নদীর মতন, এবং তিনি বংশ পরস্পরায় সেটি করছেন। এবং আমি খুবই বিস্মিত হয়েছি, তার হাতে যে শরৎটি ছিল সেটিও তার ওস্তাদ আলাউদ্দিন খাঁর আমলের এবং 150 বছরের পুরনো, সেটি তিনি বয়ে বেড়াচ্ছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন, তিনি দেখাচ্ছেন। দেখেন, ব্রাহ্মণবাড়িয়া এক সময় বলা হতো যে সবচাইতে সাংস্কৃতিক ভাবে সাহিত্যের জগতে অগ্রসরমান একটি জনপদ, এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রচুর মানুষ সাহিত্যিক হিসেবে বের হয়েছে, সাংবাদিক অসংখ্য আছে। আমি নানা পেশায়, সিভিল সার্ভিস বলেন, ব্যাংক এবং ইন্স্যুরেন্স বলেন, কিংবা কর্পোরেট জগৎ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে আমি দেখতে পাই অত্যন্ত উঁচু পদে আসীন অবস্থায় আছে। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াতেই স্বাধীনতার 50 বছর পূর্তির সময় আমরা দেখেছি হেফাজতের তাণ্ডব, মৌলবাদীদের তাণ্ডব, এবং সেখানে স্থাপনা ধ্বংস করা হয়েছে, সরকারি স্থাপনা, বেসরকারি স্থাপনা ধ্বংস করা হয়েছে, এবং বলতে গেলে ব্রাহ্মণবাড়িয়ার হৃৎপিণ্ড ওস্তাদ আলাউদ্দিন খান একাডেমিটাকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
কারা করেছে? এটা বোঝাই যাচ্ছে যে যারা সুরের বিরোধিতা করে, যারা উদার অসাম্প্রদায়িকতার বিরোধিতা করে, তারা এই কাজটা করেছে। এবং ব্রাহ্মণবাড়িয়া প্রায়ই এরকম একটা শিরোনাম হয় যে ব্রাহ্মণবাড়িয়াতে এই ধরনের কাণ্ড কারখানা ঘটছে, যেখানে তারা অত্যন্ত দাপটের সাথে এই কাজগুলো করছে। ব্রাহ্মণবাড়িয়ার যে প্রগতিশীল রাজনৈতিক ধারা আছে, তাদের কণ্ঠ কেন ক্ষীণ সেটা আজও আমি জানি না, বুঝতেও পারি না। এবং এই যে ক্ষীণ কণ্ঠ, তার একটা প্রবল প্রতাপ আসলে গিয়ে পড়েছে মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে। তারা এখন তাদের শক্তি প্রদর্শন করছে। সেইরকম একটা জায়গা থেকে নবীনগর কথা একটা অনুষ্ঠান নিয়মিত করে যাচ্ছে, এবং যে অনুষ্ঠানটির ব্যাপারে আমাদের সকলের আগ্রহ আছে এই কারণে যে এই অনুষ্ঠানটি মানুষের সামনের দিকে এগোবার কথা বলে, প্রগতির কথা বলে, এবং মানুষকে নতুন নতুন বিষয়ের সাথে সংযুক্ত করার চেষ্টা করে। তো তারাই আয়োজন করেছিল উস্তাদ সিরাজ আলী খানের জন্য নাগরিক সম্বর্ধনা। প্রথম পর্বে আমি ছিলাম, আমাকে মুখ্য আলোচক বলার কিছু নাই, আমি নিজেকে একজন গণমাধ্যম কর্মী মনে করি, এবং সেই কর্মীর জায়গা থেকে আমি সারা জীবন যে লড়াইটা করার চেষ্টা করেছি। আমি সবসময় বলি, সাংবাদিকতা হলো একটা লড়াই, একটা নিরন্তর লড়াই। এই লড়াইটা হলো নিজের সাথে, এই লড়াইটা মালিকের সাথে, এই লড়াইটা আমার ইউনিয়নের সাথে, আমার সহকর্মীর সাথে, আমার রাজনীতির সাথে, এবং কর্পোরেটের সাথে। সমাজের যারা যারা সমাজটাকে পিছিয়ে নিতে চায় তাদের সাথে সাংবাদিকের লড়াই। কারণ সাংবাদিক অগ্রসর জায়গায় থাকা সৈনিক, সে সমাজকে পিছনের দিকে নিতে দিতে চায় না, সে সামনের দিকে টানতে চায়। কারণ সামনের দিকে নিয়ে যেতে হলে যে কাজটা করা দরকার, সেটা হলো আমাদের একটা সাংস্কৃতিক জাগরণ দরকার। এই ব্রাহ্মণবাড়িয়া শহরে সাহিত্য একাডেমি ছিল, সেখানে আমি নিয়মিত এক সময় ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা না হয়েও যখনই ছুটিতে গেছি সেখানে লেখার চেষ্টা করেছি, তাই তো সাহিত্য একাডেমির অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। আমাদের নিজের এলাকায় আমি সাংস্কৃতিক সংগঠন দাঁড় করাবার চেষ্টা করেছি। আমি যখন সাংবাদিকতার ছাত্র ছিলাম, তখন আমি বাংলাদেশের সবচেয়ে বড় আবৃত্তি সংগঠন সরস্বতীর আমি প্রেসিডেন্ট ছিলাম। আমি 4 বার আন্তর্জাতিক আবৃত্তি উৎসবের আমি নিজে আয়োজক ছিলাম। এগুলো কেন করেছি? আমার কাছে মনে হচ্ছে সাংবাদিকতা তো শুধুমাত্র কিছু মানুষের কথা তুলে ধরা, লেখা, বলা নয়। সাংবাদিকতা একই সাথে সমাজকে গভীর থেকে দেখার চেষ্টা করা, এবং মানুষের যে সংগ্রাম, মানুষের যে লড়াই, মানুষের যে দিনান্তকর চেষ্টা, যে আমি আমার মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে মূল্যবোধ, সেটি যে হারিয়ে গেছে সেটিকে ফিরিয়ে আনা। তো সেই জায়গা থেকে আমি বলেছি, অন্ধকারের শক্তি আবারও সক্রিয় হয়েছে, কিন্তু আলোকবর্তিকা হাতে যারা আছে তারাও যে কম নয়, সেটা এই নবীনগরের কথা উস্তাদ সিরাজ আলী খানের জন্য আয়োজন করে সেটা দেখিয়ে দিয়েছে। আমি অবাক হয়ে দেখেছি যে স্থানীয় জনগণের সে কি আগ্রহ, এবং স্থানীয় প্রশাসন আপনাকে সহযোগিতা করেছে, তাদেরকে আমি ধন্যবাদ দিয়েছি। কিন্তু বেশি ভালো লেগেছে যে আপনার সাথে যারা চলাচল করে, চলাফেরা করে, সেখানকার সাংবাদিক সমাজ, একই সাথে সেই নবীনগরের ছোট্ট জনপদের নাগরিক সমাজ, তাদেরকে আমি বলবো যে তারা মুখিয়ে ছিল এরকম একটা অনুষ্ঠানের জন্য, এবং তারা মুখিয়ে থাকে। তারা ক্লান্ত, তারা আসলে বিপর্যস্ত এই অন্ধকারের শক্তি রাশপালন দেখে দেখে, কিন্তু তাদের হাতে বিকল্প কিছু নেই। যাদের করবার কথা, যারা রাজনীতিটা করছে, আমরা যাদেরকে উদারনৈতিক রাজনীতির ধারক বাহক বলি, তারা তো কাজটা করছে না। আপনারা সাংবাদিকতা করছেন, সামাজিক সংগঠন করছেন। তো মানুষের প্রতীক্ষা ছিল একটি ভালো অনুষ্ঠানের, সেখানে আপনি তাদেরকে সেই অনুষ্ঠানটা দিতে পেরেছেন। কিন্তু থেমে যাওয়ার জায়গা তো নয়, আসলে আরো করতে হবে। কিন্তু আপনি একা কত করবেন? কিন্তু আপনাকে যেটা করতে হবে, এর রেশ যেন শেষ না হয়ে যায়। আরো অনেক অনুষ্ঠান করতে হবে। বলবো না যে খুবই গর্জিয়াস অনুষ্ঠান করতে হবে, ছোট ছোট অনুষ্ঠান হলেও মানুষের সাথে সংস্কৃতির, মানুষের সাথে সাহিত্যের। সবচেয়ে বড় কথা, সমাজ ব্যবস্থা বলেন, শাসন ব্যবস্থা বলেন, কোনো কিছু অর্জিত হয় না মানুষের ভাবনা ছাড়া। আমাদের শাসন ব্যবস্থা থেকে তো মানুষের ভাবনাটা চলে গেছে, মানুষকে নিয়ে কোনো ভাবনা নেই। সব ভাবনা গুটি কয়েক মানুষের জন্য, যারা নীতি নির্ধারণী জায়গায় বসে আছে, যারা ক্রিমটা খেয়ে নিচ্ছে। কিন্তু এই যে ব্যাপক মানুষ, অসংখ্য অজানা মানুষ, যারা আপনাকে দেখছে দূর থেকে এই নবীনগরের কাছে, যাদেরকে আপনি চেনেনও না, সেই অতি সাধারণ মানুষকে আসলে যদি আমরা ভুলে যাই সংস্কৃতির জগৎ থেকে, তাহলে সংস্কৃতি একটা জায়গায় গিয়ে মুখ থুবড়ে পড়বে। সেটাই আমি বলবার চেষ্টা করেছি। একটি কথা আপনি বললেন এখন রেজা ভাই, যে অসাধারণ, ওই দিনও আপনি বলছিলেন মন্ত্রমুগ্ধের মতো প্রায় হল ভর্তি শ্রোতা সেটি শুনছিলেন, এবং আজকে আপনি যে বিষয়টিতে টাচ করতে চেষ্টা করেছেন, যে ব্রাহ্মণবাড়িয়াতে সংস্কৃতির জাগরণটা অনেকটা স্তীমিত,
সেটি খুব দ্রুত এটিকে আসলে সামনের দিকে এগিয়ে নেওয়া দরকার। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান এবং বিশেষ করে সংস্কৃতি এবং সাংবাদিকতায় একটি বিশাল ভূমিকা রাখছেন জাতীয় পর্যায়ে থেকে। এই সংস্কৃতির জাগরণটায় আমরা কিভাবে এগিয়ে যেতে পারি? এখানে সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যিনি মেম্বার সেক্রেটারি তিনিও আছেন। তিনিও আপনাকে অনুকরণ করেন, অনুসরণ করেন। এই জায়গাটা যদি আপনি আমাদেরকে যদি একটু ইন্সপায়ার করেন কিংবা একটু দিক নির্দেশনা দেন যে আমরা এরকম একটি পশ্চাৎপদ অবস্থা থেকে সামনের দিকে এগিয়ে যেতে গেলে সংস্কৃতির জাগরণটা কিভাবে আমরা এগিয়ে নিতে পারি? দেখেন, সঞ্জীব ভট্টাচার্য এখানে আছেন, তিনি অনেক ভালো করে জানেন যে তার করণীয় কি, আমার বলবার কথা নয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের একসময় আমিও একজন সদস্য ছিলাম। পরবর্তীতে সাংবাদিকতা পেশায় অনেক সময় দিতে হওয়ার কারণে এখান থেকে সরে এসেছি, কিন্তু আমার যোগাযোগটা রয়েছে। আমি আমার একটা কথা বলেছিলাম যে কানেক্টিভিটির কথা বলেছিলাম, সংযুক্তি, মানুষের সাথে সংযুক্তিটা খুব জরুরি। সম্মিলিত সাংস্কৃতিক জোট অনুষ্ঠান করে, বিভিন্ন দিবস পালন করে, মুক্তিযুদ্ধের অনুষ্ঠান করে, ভাষা আন্দোলনের অনুষ্ঠান করে, কিন্তু আমার কাছে মনে হয় যেটি প্রয়োজন এগুলো অবশ্যই তারা করবেন, কিন্তু যেটি প্রয়োজন সেটা হলো মানুষের সাথে সংযুক্তিটা, পিপলস কানেক্টিভিটিটা। ওরা যেভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, ওদের হাতে অর্থায়ন আছে, ওদের লাঠি আছে, সবই আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে সঙ্গীতের মানে সুরের ক্ষমতা, সাহিত্যের ক্ষমতা, নাটকের ক্ষমতা কোনো অংশে কম নয়। ছোট ছোট করে হলেও তরুণদের ভেতরে ঢুকতে হবে, কিশোর কিশোরীদের মধ্যে ঢুকতে হবে, এদেরকে বলতে হবে যে বাংলাদেশের গল্পটা কোথায়। আমাদের স্টোরিটা হারিয়ে গেছে, বাংলাদেশের গল্পটা হারিয়ে গেছে। যেই বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেই গল্পটা তো হারিয়ে গেছে। নতুনদের মাঝে সেই গল্পটা আসলে বলতে হবে। গল্প বলার জায়গাটা যত বাড়াবেন, আমার কাছে মনে হয় মানুষ তত বেশি যুক্ত হওয়ার চেষ্টা করবে। এই গল্প গানে হবে, এই গল্প নাটকে হবে, এই গল্প কথায় হবে, এই গল্প সাহিত্য হবে, সবকিছুর ভিতর দিয়ে হবে, এবং সেই চেষ্টাটা করাটাই হলো বড় একটা সংযুক্তি স্থাপনের কাজ। যে কথাটি আমি সূচনাতে আপনাকে বলেছিলাম যে আমাদের সংস্কৃতির রাজধানীতে আমরা যাকে নিয়ে বারবার চেষ্টা করি সামনের দিকে এগিয়ে যেতে, কিন্তু আসলে যেতে পারছি না। ইতিমধ্যে 52 বছর হয়ে গেছে। আমরা উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবকে নিয়ে নানান ভাবে, আপনি তো ঢাকায় থেকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা এখানে বসে কাজ করছি, কিন্তু এরপরও ব্রাহ্মণবাড়িয়া তথা নবীনগর তথা শিবপুর যেখানে তার পরিবার জন্মেছেন, এই উস্তাদ পরিবারটি, সেখানটাই এখন পর্যন্ত আমরা কিছু করতে পারিনি। সেক্ষেত্রে মানে আপনারা যারা ঢাকায় আছেন, আপনারা কি এই জায়গাটাতে আরেকটু মনোযোগ দিয়ে শিবপুরটাকে কি জাতীয় পর্যায়ে কিংবা ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার কোন ধরনের পরিকল্পনা কি সরকারের সঙ্গে আপনারা একটু করতে গিয়ে এটাকে জাগিয়ে তুলতে পারেন না শিবপুরটাকে? না, পারা যায় না সরকারের সাথে, এই কারণে যে সরকার এখন যেভাবে পরিচালিত হচ্ছে সেটা হলো সরকার এক ধরনের আড়ষ্ট অবস্থার ভিতরে আছে। শাসন কার্য পরিচালনা করতে গেলে সেটা হয়তো হয়ে যায়, কিন্তু দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে যেটা হচ্ছে সরকার এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ একে অন্যের মধ্যে বিলীন হয়ে গেছে, এবং এতে করে যেটা হয়েছে আওয়ামী লীগের যে নিজস্ব রাজনীতি, সেই রাজনীতিটা আসলে নেই। পুরোটাই রাজনৈতিক চর্চা হারিয়ে গিয়ে একটা ক্ষমতা চর্চার মধ্যে পড়ে গেছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো। বলে এখানে খুব কঠিন একটা কাজ তাদের মাধ্যমে কিছু করা, কিন্তু তাই আমি বলবো না যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদেরকে বাদ দিয়ে কিছু করতে হবে। এদেরকে ক্ষমতা কাঠামোর বাইরের চিন্তাটা যুক্ত করতে হবে স্থানীয়ভাবে। আমি কেন্দ্রীয়ভাবে কিন্তু এই কথাগুলোই আমি যখন সুযোগ পাই তখন বলার চেষ্টা করি। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থাকার এখনো চেষ্টায় আছে, আমি চেষ্টা করি। আমি না পারলেও আমার স্ত্রী যায়। আমাদের ভেতরে এই চেষ্টাটা আছে। যেটি দরকার সেটা হলো ব্রাহ্মণবাড়িয়াকে তো স্থানীয় জনপদের যারা বড় বড় জায়গায় আছেন, আমি কিন্তু খুব বড় জায়গায় নেই, আমি একজন ছাপোষা সাংবাদিক। আপনারা উচিত হবে স্থানীয় জনগণের সাথে এর একটা সংযুক্তি স্থাপন করা, কানেক্টিভিটি তৈরি করা, তবেই দেখবেন ধীরে ধীরে এটার স্পেকট্রামটা বড় হচ্ছে। যখনই ছোট্ট জায়গা থেকে স্পেকট্রামটা বড় হবে তখন অনেক বড় বলে মনে হবে, তার প্রভাবটাও বড় আকারে দেখা দেবে। শেষ প্রশ্নটি আপনি যদি চলে যাবেন মানে আমাদের জন্য, আমরা যারা সংবাদকর্মী, আমরা যারা আপনাকে অনুকরণ করি, এবং আপনি তো শুধু এখন মানে ব্রাহ্মণবাড়িয়া না, গোটা জেলার বাইরে জাতীয় পর্যায়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন গোটা সাংবাদিক সমাজে, কিন্তু সারা দেশে যেমন সাংবাদিক সমাজ নানাভাবে বিভক্ত, আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিংবা আমার নবীনগর কিংবা গোটা জেলার প্রত্যেকটি উপজেলায় সাংবাদিকরা বহুধা বিভক্ত। সেখান থেকে এই ধরনের ভালো ভালো যে আপনি যেটি উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন উস্তাদ সিরাজ আলী খান সাহেবের যে সংবর্ধনা অনুষ্ঠানটি, সেটি করতে গিয়েও দেখা গেছে যে নানান ভাবে আমরা বাধার সম্মুখীন হয়েছি, এবং এগুলি হয়তো এখানে বলা যাবে না। প্রশ্নটা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে আমি নিজে করবো না, বাট কাউকে করতেও দেবো না, এই মানসিকতা দূরীকরণে আপনার কোনো পরামর্শ আছে কিনা? দেখেন, এই যে বিভক্তিটা, এটা অর্থহীন। আমি বিভিন্ন জেলায় যাই, দেখি যে একাধিক প্রেস ক্লাব,
আমি বিভিন্ন জায়গায় দেখেছি একাধিক রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন ধরনের সাংবাদিকদের সংগঠন এবং তাদের বিরুদ্ধে রেষারেষি, তাদের মধ্যে কোন্দল এবং একে অন্যের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের বিষোদ্গার করে। কেন করে, কি লাভ হয় সেটা আমি জানি না, হয়তো স্বার্থের দ্বন্দ্বের কারণে এটা হয়। এখন স্বার্থের দ্বন্দ্বটা এত ক্ষুদ্র যে বড় জায়গা যেটা সাংবাদিকতা সেটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যারা এসবের মধ্যে যারা এই কাজগুলো করছে আমি তাদেরকে অনুরোধ করতে পারি, কিন্তু তারা যদি না শোনেন কিছু করার নাই। সেদিনও দেখেন আমি একটা অপ্রিয় কথা বলেছি যে আমাদের জাতীয় সঙ্গীত চলার সময় তারা যেভাবে ঘুরে ঘুরে হেঁটে হেঁটে ছবি তুলছিলেন এটা দৃষ্টিকটু। জাতীয় সঙ্গীতের প্রতি অশ্রদ্ধা। আমার প্রয়োজন নাই তো ওই সময় ছবি তোলার প্রয়োজন নাই। আপনি এক জায়গায় দাঁড়িয়ে যারা মঞ্চে আছেন তাদের ছবিটা তোলেন, অথবা এমন একটা জায়গায় দাঁড়ান যেখান থেকে শ্রোতাদের দেখা যাচ্ছে তাদের ছবি তুলেন। কিন্তু এইভাবে হেঁটে হেঁটে প্রত্যেকের মুখে মুখে, আমি জানি না তারা কিছু মনে করেছেন কিনা, কিন্তু আমার কাছে মনে হলো এটা বলা প্রয়োজন, তাই আমি এটা বলেছি। সাংবাদিকরা যে আজকে বিভক্ত হয়েছে এটার কারণ হলো রাজনীতি। এত বেশি রাজনীতি ঢুকেছে আমাদের ভিতরে, পেশাদারিত্বের জায়গা শেষ হয়ে গিয়ে রাজনীতি অনেক বড় জায়গা দখল করে নিয়েছে। এবং এটা কেন ঢুকেছে জানেন? ক্ষুদ্র ক্ষুদ্র পাওয়ার জন্য। বড় কিছু পাচ্ছে না, কিন্তু ওই সামান্য একটা আসন, একটা পদ, একটা একটা সাংগঠনিক কোনো পদ, এসবের জন্য তারা এই কাজটা করছেন। 10টা সংগঠন হলে 10টা সভাপতি, 10টা সাধারণ সম্পাদক, 10টা সাংগঠনিক সম্পাদক, জাস্ট এগুলোর জন্য এই কাজটা করছে। এবং এগুলো যে অর্থহীন হয়ে দাঁড়িয়েছে, জীবনে যে কোনো ইতিবাচক প্রভাব রাখছে না, সেটা তারা বুঝতে পারছে না। বুঝতে না পারার কারণে এই কথাটা বলছে। রবীন্দ্রনাথের একটা কথা আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে বাঙালি সাধনা করে তবে ক্ষুদ্রের সাধনা করে। এই সাংবাদিকদের এই বহুধা বিভক্তিটা হলো ক্ষুদ্রের সাধনা, এর মাধ্যমে বৃহত্তর কিছু অর্জন হয় না। অনেক ধন্যবাদ। প্যানেলে যারা আছেন, বিলাল হোসেন পুলিশ সুপার, আমাদের জহির রায়হান, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সেক্রেটারি সুভাষদা, বিবি নিউজের মাহবুব মুর্শেদ এবং সঞ্জীব ভট্টাচার্য। আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে রেজা ভাইয়ের কাছে? যদি থাকে আপনারা করতে পারেন। রেজা ভাই, আপনাকে প্রথমে সেলুট, কারণ আপনি সবসময় সত্য কথা বলেন, কঠিন সত্য কথা বলেন, বলে ঠিকই থাকেন। আমরা পারি না, এটি আমাদের কোথায়, আমরা কেন পারি না, আপনি পারেন। এক। আর দুই হচ্ছে, আপনি যে কষ্ট করে 8 ঘন্টা না, 2 ঘন্টা, 10টি ঘন্টা আপনার জীবন মূল্যবান, আপনার জীবন থেকে 10টি ঘন্টা হারিয়ে গেছে, কিন্তু হারানোর পর আপনার কোনো দুঃখ বোধ আছে কিনা যে সবার সাহা আমার গণদেবত অপর মতো অপর ভাগে পরে আমার এতগুলি ঘন্টা নষ্ট হয়েছে, এরকম কোন বেদনা আপনার মধ্যে আছে কিনা? যদি থাকে আমাদের ক্ষমা করবেন প্রথমে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি যে কথাটা বলতে চাই, আপনি এত দূর থেকে নবীনগরের মতো জায়গায় প্রথমবার সম্ভবত এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমরা জেনেছি, আমরা বুঝেছি কত কষ্টকর ছিল এই অনুষ্ঠানটি করতে গিয়ে। আমাদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি যখন 4:30 বাজে যখন দেখি আমাদের, তখনও আমাদের মধ্যে কিছু প্রতিক্রিয়াশীল এমন ভাবে মনোবল ভাঙার চেষ্টা করেছে। ওরা সংখ্যা কিন্তু খুব কম, কিন্তু মনোবল ভাঙার কায়দায় ওরা খুব ভালো করে জানে। তারপরও আমরা আশাহত হইনি। আর যখন দেখেছি আপনার মতো একজন মনোবল সাংবাদিক আমাদের মঞ্চে গেছেন, তখন আমাদের সকল, এই মাহবুব মুর্শেদ, জহির রায়হান, এসপি বিলাল হোসেন, আমাদের এই নগণ্য মানুষদের মনোবলটা এত মলিন হয়ে গেছে যে সত্যি আমরা তখন কোনো কিছু ভয় পাই নাই। আমরা নতুন একটা জাগরণ দেখতে পেরেছি সেই দিন। এই মুহূর্তটাকে আমরা ধরে রাখতে চাই। আপনাদের মতো মানুষ যারা আমাদের মাথার উপর ছায়া হয়ে আছেন, আপনারা সবসময় ছায়া দিয়ে রাখবেন কিনা, এটুকু শুধু প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। তারপরে আমি ভোটটি দিতে চাই গণমাধ্যমের কাছে, সে যাকে ভালো মনে করেন, যাকে উপযুক্ত মনে করবেন তাকে দিবে। শুধু আমার কয়েকটি প্রশ্ন উত্তর আপনি দিয়ে দয়া করে যাবেন, এটা আমার বিনীত অনুরোধ। আমার মনে হয় প্রশ্নের উত্তরটি আগে রেজা ভাই দিয়ে দেখ, তারপরে আমরা প্যানেলে যাই। রেজা ভাই, এখানে আসলে প্রশ্নের উত্তর দেবার কিছু নাই, ওনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। আপনি তো শেষ পর্যন্ত বিজয়ী, তাই না? আপনি তো সফলভাবে অনুষ্ঠান করেছেন, সুতরাং বিজয়ীকে পেছনে তাকাতে হয় না কারা ষড়যন্ত্র করেছিল, তবে ভুলেও যেতে হয় না, মনে রাখতে হয় তাদেরকে। সুতরাং সামনে এগোবার জায়গা আপনি এই, আমি আগেই বলেছি, ক্ষুদ্রের সাধনা যারা করে তারা কিন্তু ক্ষুদ্র হয়েই থাকে। সুতরাং এটা নিয়ে আপনি বিচলিত হবেন না, আরো অনুষ্ঠান করবেন এবং একটা অসাধারণ অনুষ্ঠান করেছেন, মার্ভেলাস অনুষ্ঠান, এবং সেটার জন্য আপনি প্রণাম পাওয়ার যোগ্য এবং আমরা আপনাকে সেই প্রণামটাই দিতে চাই। অনেক ধন্যবাদ রেজা ভাই। আমি যেহেতু এই মুহূর্তে আমাদের ওই অনুষ্ঠানের মূল নেপথ্যের যে নায়ক, যিনি আমাকে সার্বক্ষণিক নানাভাবে পরামর্শ দিয়েছেন, আজকে তিনি উপস্থিত হয়েছেন ওই অনুষ্ঠানের উদ্বোধক, সিলেট টুরিস্ট পুলিশের রিজিয়ন প্রধান, অর্থাৎ পুলিশের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ
হ্যাঁ, মোহাম্মদ বিলাল হোসেন। বিলাল ভাই এই অনুষ্ঠানে হয়তো অনেক কথা বলতে পারেননি, যেহেতু টাইমের একটি বিষয় ছিল। আজকে টাইম অবারিত আছে ভার্চুয়ালি, এবং মুখ্য আলোচক সৈয়দ ইফতেখার রাজা শতত ব্যস্ততার মধ্যেও তিনি নবীনগরের কথাকে ভালোবাসেন, গৌরাঙ্গ দেবনাথ অপুকে স্নেহ করেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন। আপনার যদি কিছু বলার থাকে সেদিনের সেই অনুষ্ঠান, কিংবা রেজা ভাইকে যে প্রশ্নটা সেদিন করতে পারেননি, আজকে সেই সুযোগে সেই প্রশ্নটা ইচ্ছে করলে এখন ছুড়ে দিতে পারেন। বিলাল হোসেন। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় ইফতেখার রাজা ভাই সহ যারা যারা সংযুক্ত আছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আমি প্রথমেই, যেহেতু আমাদের ইফতেখার রাজা ভাইয়ের অন্য প্রোগ্রাম আছে, ভাইকে আমি একটা অনুরোধ করব যে নবীনগরের সাংবাদিক, আমি সারা বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করার এত মেরিট আমার নেই, তো হয়তো ক্ষেত্র বিশেষে থাকতেও পারে, কিন্তু আমি নবীনগর নিয়ে কথা বলতে চাই। সেটা হলো নবীনগরের সাংবাদিকদের বা সংবাদ কর্মীগণের যারা যারা, তাদেরকে ঐক্যে আনতে হলে আপনার মানে সর্বোৎকৃষ্ট বা আপনার সবচেয়ে প্রথম কোন পরামর্শটা দেবেন, সেই পরামর্শটা আমি আপনার কাছে সবাই নিয়ে জানতে চাই। আচ্ছা, আমি বলি, এটা খুব কঠিন এবং দুরূহ কাজ, কিন্তু তাই বলে যে আমি করতে চাইবো না তা বলছি না। সেটা হলো নবীনগরের নাগরিক সমাজেরও এখানে একটা ভূমিকা রাখতে হবে। ধরেন কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, স্থানীয় সাংবাদিকদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, এবং স্থানীয় মানুষের মধ্যে যারা বিল্লাল ভাইয়ের মতন বিভিন্ন জায়গায় সফল মানুষ হয়েছেন, তাদেরও এখানে ভূমিকাটা রাখা দরকার। যেটি বেশি প্রয়োজন সেটা হলো প্রথমে এই সাংবাদিকদের মনস্তত্ত্বে একটা পরিবর্তন আনা প্রয়োজন। সাইকোলজিক্যাল একটা পরিবর্তন দরকার, যে ভাই তুমি যেটা করছো এটা তোমার কাজ না, তোমার কাজ সাংবাদিকতা করা, এবং সাংবাদিকতা করতে গিয়ে তোমাকে যেটা করতে হবে মানুষের কথাটা বলতে হবে, অনিয়ম অন্যায়ের কথাটা বলতে হবে, সমাজের মানুষ যা চায় সেটা তোমাকে দেখাতে হবে, বলতে হবে। আমার মনে হয় জহির এখানে আছে, জহিরদের আমি জহির আমার ট্রেনিং করেছি কিনা জানি না, সারা বাংলাদেশের প্রেস ক্লাব গুলোতে, জেলা প্রেস ক্লাব গুলোতে আমি ট্রেনিং দিয়েছি। সেখানে আমি দেখেছি যে নীতি নৈতিকতার প্রশিক্ষণটা অনেককে কিন্তু পরিবর্তন করেছে। আমার মনে হয় এইটার একটা চেষ্টা যদি অপু আপনি নেন, বিলাল ভাই যদি সহযোগিতা করেন এবং সুভাষ সহযোগী থাকেন, অন্তত একটা ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে হয়। যে সাংবাদিকতাটা কি, সাংবাদিকতা যে শুধুমাত্র সংগঠন করা, কোনো অনুষ্ঠানে গিয়ে সিট দখল করা, কোথাও গিয়ে কারো ছবি তুলে ফেলা, কোনো অনুষ্ঠান রেকর্ড করা, এটা নয়। সাংবাদিকতা যে আসলে সমাজের একটা অন্যতম চতুর্থ স্তম্ভ, যেটাকে আমরা বলি যে ওয়াচডগ, সমাজে নজরদারি বাড়ানো, যেন সমাজে অন্যায় কিছু না ঘটে, সমাজের ভালোটা মন্দটা দুটোই তুলে ধরা, সেই জায়গাটা, এবং সেটা কি পেশাদারিত্বের সাথে তুলে ধরা, এবং পেশাদারিত্বের সাথে সাংবাদিকের নীতি নৈতিকতার এই যে সমন্বয়টা, এটা ভাবতে শেখাটাই বড় একটা কাজ। এখন আমি জানি না এটা ওনাদের অন্তরে ঢোকাতে পারবো কিনা, বাট লেটস ট্রাই, আমরা চেষ্টা তো করতে পারি। বিলাল ভাই। জি গড, আমি শহীদ ইফতেখার ভাইয়ের কাছ থেকে আমি আমার পয়েন্ট পেয়েছি। ইনশাল্লাহ আমরা সর্বাত্মকভাবে সকলে সমন্বিতভাবে চেষ্টা করবো যাতে করে আমার কমপক্ষে আমাদের নবীনগরে একটা দৃষ্টান্ত স্থাপন করা যায় কিনা সেদিকে চেষ্টা করা ইনশাল্লাহ। ভাই আপনার ধন্যবাদ। আমি যদি বলতে চাই, আমি অত্যন্ত খুশি। আমি নেতিবাচক শব্দে দাঁড় নেতিবাচক শব্দগুলো আমি চয়ন করতে কখনো পছন্দ করি না। ইভেনচুয়ালি আমার চাকরি জীবনেও কোনো নেতিবাচক জিনিসগুলো আমি পরিবহন কন্ট্রোল করে ইতিবাচক করিয়ে তারপরে আমি আমার সিনিয়রকে অবগত করেছি যে স্যার এটা এমন হয়েছিল, বাট এটা আমি এভাবে করে এটা ইতিবাচক দিকে নিয়ে এসেছি। যাই হোক, ওস্তাদ সিরাজ আলী খানের যে নাগরিক সংবাদ অনুষ্ঠানটা ছিল, সেটা ছিল আমাদের নবীনগরের সংস্কৃতির অঙ্গনে একটা অন্যতম মানে দিক ছিল, যেটা ছিল যে আমরা করতে পেরেছি, নবীনগরের মানুষ এটা করতে পেরেছে এবং নবীনগরের মানুষ। তো ওই বিষয়ে উস্তাদ সিরাজ আলী খান কিংবা তার যে কি বলে যেন উস্তাদ আলাউদ্দিন খান, ওনাদের সম্পর্কে বলতে গেলে আমার অনেক স্টাডি করতে হবে। ওই স্টাডি আমার নেই, আমার বেয়াদবি হয়ে যেতে পারে বা কোথাও ভুল হয়ে যেতে পারে। তো আমি ওই অনুষ্ঠান থেকে কি শিক্ষা পেলাম, ওই শিক্ষাটা কিভাবে নবীনগরের প্রেক্ষাপটে আমরা কাজে লাগাতে পারি, সেই বিষয়ে হয়তো দু একটা কথা বলা যেতে পারে। যদিও আমার সেই কথাগুলো আমার ব্যক্তিগত কথা, এবং অনেকে ভালো লাগলে হয়তো কথাগুলো কাজে লাগাতে পারে এবং বিশ্লেষণ করতে পারে। তো প্রথমত আমি যেটা বলবো, একটা বিশাল অনুষ্ঠান আপনি সম্পন্ন করেছেন, আপনি করেছেন না, নবীনগর সবাই করেছে। আর প্রতিটা কাজে একটু ইতিবাচক মানে কি পক্ষে বিপক্ষে থাকবেই। আর আমাদের নবীনগরের যে বিষয়টা হলো যে পক্ষে বিপক্ষে থাকার মূল কারণ হলো কিছুটা ঈর্ষাপরায়ণ হওয়া, আর কিছু না। আদর্শিক কোনো বিভক্তি কিন্তু নেই। আমি দেখছি সাংবাদিক গণের মধ্যে আদর্শিক কোনো বিভক্তি নেই।
সেই বিভক্তিটা সামান্য ব্যক্তিগত কিছু বিভক্তি থাকতে পারে, যেটা আমার মানে অবজারভেশনে আছে, যে ব্যক্তিগত, একদম ব্যক্তিগত বিভক্তি, ব্যক্তিগত কারণে বিভক্তিটা হয়, কিন্তু আদর্শিক বা সামষ্টিক অর্থে কোনো বিভক্তি নেই বললেই চলে আমাদের নবীনগরে। তো এখন আমরা সৈয়দ ইস্তেক রাজা ভাই একটা জিনিস বলেছিলেন যে বিভক্তির কারণগুলোর মধ্যে রাজনৈতিক কারণ একটা আছে। তো রাজনৈতিক কারণে আমি কথা বলতে চাই না, তবে আমি বলি যে ক্ষমতা, রাজনীতির বাইরে যে কেউ সবাইকে লাইমলাইট এবার সামনে আনতে চায়, সেই সামনে আনার ক্ষেত্রে আমাদের কিছু কিছু নীতি নৈতিকতা বিবর্জিত হয়, যে নীতি নৈতিকতাগুলো আমরা ধারণ করি মনে মনে, কিন্তু প্রকাশ্যে আমরা সেটা পালন করতে পারি না। ধারণ করার পালন করা, যে বিভিন্ন জিনিস পালন করতে গেলে এটা প্র্যাকটিক্যালি ফিজিক্যালি হয়, আর ধারণ করতে গেলে আমার মনে ধারণা আছে আমি সেভাবে চলবো সেটা। তো এখন ওই প্রোগ্রাম থেকে আমাদের যে শিক্ষাটা হলো, সেই শিক্ষাটাই আমার এখন বিবেচ্য বিষয়। আপনি দেখেন আমাদের জাতীয় সংসদ এখন আমাদের জনাব বাদল ভাই কিন্তু একটা বলেছিলেন যে দেশপ্রেমের সংজ্ঞা দিতে, যে তিনি একটা বক্তব্য বলেছিলেন যে যার পেশায় আছে সেই পেশাটা যথাযথভাবে পালন করাটাই দেশপ্রেমের একটা অংশ। আর এর সাথে আমি একটু যোগ করতে চাই, সেটা হলো যে সবাই সবার পেশাটা যথাযথ পালন করবে, এবং যার পালনটা যত উৎকৃষ্ট হবে সেই সামনে এগিয়ে আসবে। যে এত বড় একটা উচ্চ বর্গীয় একটা আয়োজন এবং অনুষ্ঠানটা ছিল, সেটা আমি বুঝি না। শরৎ সন্ধ্যার যে বিভিন্ন মানে কলা কৌশল, এগুলো আমিও অনেকটা কম বুঝি। সেই ক্ষেত্রে বলবো যে আমাদের নবীনগরে এখনো উচ্চ বর্গীয় গানের শ্রোতা আছে, শিল্পীদের ফ্যান আছে। যেমন আমার এক দাদা গিয়েছিলেন, উনি কয় আমি তো যখন তবলা এবং সরোদের শব্দ পাইছি তখন আমি কিন্তু জগতে ছিলাম না, আমি একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। দেখেন আপনি হল ভর্তি মানুষ ছিলেন, কিন্তু হল ভর্তি দর্শক ছিলেন এখানে। আমি যখন আসি, আমি হয়তো একটা বিশেষ কারণে চলে আসতে হয়েছে, তখন আমি হল ভর্তি মানুষ দেখেছি, তারা পুরোটা অনুষ্ঠান উপভোগ করেছে। তাহলে বুঝেন আমাদের নবীনগরের মানুষের কৃষ্টি কালচারের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক উপরে। আমরা জানি না স্রষ্টা কার ভাগ্যে কি লিখেছে, কি লিখে রেখেছে তা আমরা জানি না, কিন্তু সেটা প্রকাশ পাবে আমার কর্মে, সেটা আমার কর্মে প্রকাশ পাবে। কর্ম যদি নিরেট বস্তুনিষ্ঠভাবে, নিরেট ভাবে যদি নিঃস্বার্থভাবে হয়, তাহলে সেই কর্ম আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এবং সেই কর্ম আমাকে অনেক জেনারেশনের মধ্যে আমার নামটা বিরাজ করবে। আমরা হয়তো অমরত্ব লাভ করতে পারবো। অনেক ধন্যবাদ আমাদের পুলিশ সুপার। মানে আপনি যখন বলেন তখন তো আমাদেরকে মন্ত্রমুগ্ধের মতো শুনতেই হয়। মানে আপনি প্রসঙ্গের মধ্যে থেকে ফ্লুয়েন্টলি বলতে পারেন, এবং আপনার বলার বাগ্মিতায় আমরা অন্যান্য প্যানেলে যারা থাকেন তারাও আপনাকে খুব অনুসরণ করেন। আমরা আবারও শুনবো আপনাকে। আমরা একটু আসতে চাই ব্রাহ্মণবাড়িয়ায় এই সময়ে যে অনলাইন আমরা যে অনুষ্ঠানের যে মিডিয়া পার্টনার করেছিলাম, যে 5টি অনলাইন টেলিভিশনকে, তার অন্যতম হচ্ছে বিবি নিউজের সম্পাদক আমার অত্যন্ত স্নেহভাজন মাহবুব মোর্শেদ যুক্ত হয়েছেন। মাহবুব মোর্শেদ অনুষ্ঠানটা কভার করেছেন এবং পুরো অনুষ্ঠানটা তিনি সেখানে বসে দেখেছেন। প্রশ্ন হচ্ছে, ওই দিন আপনি সরাসরি অনুষ্ঠানে ছিলেন, এরকম একটি নান্দনিক আয়োজনে ইতিমধ্যে আমাদের সৈয়দ ইশতিয়াক রাজা ভাই এবং আমাদের উদ্বোধক বিলাল হোসেন পুলিশ সুপার মহোদয় দুজনেই প্রশংসা করেছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে সেদিনের সেই অনুষ্ঠানটি, যেটি আসলে গত 3 দিন যাবত নবীনগরে নানাভাবে আলোচিত হচ্ছে, আপনি একজন তরুণ প্রজন্মের একজন সাংবাদিক এবং একজন সম্পাদক, আপনি পুরো অনুষ্ঠানটি দেখেছেন। আপনার দৃষ্টিতে এই অনুষ্ঠানটির মূল্যায়ন এবং ইন ফিউচার যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে আপনারা আর কোনো নতুন কোনো পরামর্শ এখানে যোগ করবেন কিনা, কিংবা আমাদের এই প্রোগ্রাম নিয়ে আপনার কোনো দুঃখ কষ্ট কিংবা সুখের কোনো স্মৃতি আছে কিনা? নবীনগরের কথা এই ভার্চুয়াল টকশোর মাধ্যমে শুধু নবীনগরের সমসাময়িক বিভিন্ন বিষয় না, বরং অনেক ক্ষেত্রে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়কেও আলোচনার বিষয়বস্তু হিসেবে স্থান দেওয়া হয়েছিল। এর বাহিরে সংস্কৃতি অঙ্গনের অনেক বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় একটি উপজেলা ভিত্তিক এমন কোন সোশ্যাল মিডিয়া ভিত্তিক মনে হয় এরকম প্ল্যাটফর্ম আর নাই, যে প্ল্যাটফর্মে এইভাবে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে নিয়মিত আলোচনা হয়, যেখানে দেশের গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ এবং বাংলাদেশের বাহিরেও বিভিন্ন দেশ থেকে অতিথিরা যুক্ত হয়েছেন। এটি মনে হয় একটি বিরল একটি দৃষ্টান্ত। এই প্রতিষ্ঠা বার্ষিকী কেন্দ্র করে যে আয়োজনটি হয়েছিল নবীনগরে, এটি নিঃসন্দেহে এযাবৎকালে নবীনগরের একটি জমকালো আয়োজন। আমার মনে হয় নবীনগরের কোনো আয়োজনে ইতিপূর্বে এইভাবে ডিজিটাল স্ক্রিনের ব্যবহারটি আমরা ওইভাবে দেখি নাই কখনো। এটা একটি নতুন সংযোজন নবীনগরের জন্য।
তো সেই জায়গা থেকে বলা যায় যে অনুষ্ঠানের ধারাবাহিকতা, সৌন্দর্য, শৃঙ্খলা রক্ষা করা একেবারে সবকিছু মিলে চমৎকার ছিল। আমাদের জায়গা থেকে এই ধরনের অনুষ্ঠানে সার্বজনীন করার জন্য, আরো মানুষের অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য কোনো করণীয় থাকতে পারে কিনা সেই সকল বিষয়গুলো আমাদের আরো বেশি ভাবনা দরকার। তাহলে এই অনুষ্ঠানগুলো আরো বেশি প্রাণবন্ত হবে এবং আরো বেশি মানুষের জন্য অনুষ্ঠানগুলি, মানুষ এখান থেকে নতুন কিছু মেসেজ নেওয়ার সুযোগ হবে। আমার মনে হয় গত কয়েক বছর যাবত নবীনগরে এই ধরনের অনুষ্ঠান আমরা নবীনগরের সাধারণ দর্শকরা দেখার সুযোগ পাইনি। তো সুতরাং এত সুন্দর একটি আয়োজনের জন্য গৌরাঙ্গ দেবনাথ অপদা সহ ওনার সাথে যারা সহযোগী হিসেবে পর্দার সামনে ছিলেন এবং পর্দার পিছনে ছিলেন, সবার প্রতি আমার জায়গা থেকে অনেক রকম কৃতজ্ঞতা প্রকাশ করছি। সত্যিই এমন একটি অনুষ্ঠান প্রশংসার দাবি রাখে। অনেক ধন্যবাদ মাহবুব মোর্শেদ। একটু ব্রাহ্মণবাড়িয়া আরেকটু থাকতে চাই আমাদের সম্মিলিত সাংস্কৃতিক জোটের যিনি মেম্বার সেক্রেটারি সঞ্জীব ভট্টাচার্য। আমার অনুষ্ঠানে আসবার কথা ছিল, কেন তিনি আসতে পারলেন না সেটির কৈফিয়ত দিয়ে এই অনুষ্ঠান নিয়ে তার যদি কোনো মতামত দেওয়ার থাকে। ইতিমধ্যে 3-4 জন এই অনুষ্ঠান নিয়ে মন্তব্য করেছেন। শুরুতে আমি বলেছি কেন তিনি আসলেন না এতবার নিমন্ত্রণ দেওয়ার পরও, সেটির কৈফিয়ত দিয়ে এই অনুষ্ঠান নিয়ে তার যদি কোনো মন্তব্য কিংবা মতামত থাকে। সঞ্জীব ভট্টাচার্য। আমি গৌরাঙ্গদাকে প্রথমেই শুভেচ্ছা জানাতে চাই এই জন্যেই যে উনি আসলে একজন সব্যসাচী লোক, আমি আমার দৃষ্টিকোণ থেকে। এই জন্যেই যে উনি একাধারে একজন সংগঠক, একাধারে একজন ভালো সাংবাদিক, একজন যন্ত্র সঙ্গীত উনি পারদর্শী আবৃত্তি, যার ফলে আমি ওনাকে সব্যসাচী মানুষ হিসেবেই জেনে থাকি। আসলে একটি অনুষ্ঠান যারা অর্গানাইজড করে তাদের যে কত কষ্ট, তাদের যে কত ব্যথা, এগুলো আমি অনেক ছোটবেলা থেকেই কাজ করে এসেছি। গৌরাঙ্গদা ভালো করে জানবেন যে আমি অনেক প্রতিকূলতার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মৌলবাদের হামলার সম্মুখীন হয়েও আমি অনুষ্ঠানগুলো আমি করতে সক্ষম হয়েছি। তখন দেখেছি যে অতিথিদেরকে কনফার্ম করেছে, হ্যাঁ, কিন্তু আমি তাদেরকে পাচ্ছি না। তো আসলে আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই এই জায়গাটা এই জন্যই যে আমরা ব্রাহ্মণবাড়িয়া যেতে পারিনি। আপনি উস্তাদ আলাউদ্দিন খাঁর নাতির ঘরের মানে পতি যাকে বলে, তাকে আপনি নবীনগরের মাটিতে এনেছেন। এইটা আসলে সবার দ্বারা করা সম্ভব হবে কিনা আমি জানি না। হ্যাঁ, আমি অনেক বড় ইভেন্ট করেছি, কিন্তু আপনি যে কাজটি করেছেন সেটি আসলে সবকিছুকে পিছনে ফেলে অনেক একটি মানে সুন্দর একটি কাজ করেছেন। সত্যি উস্তাদ আলাউদ্দিন খান নাতিকে আপনি এনে নবীনগরকে আরেকবার ধন্য করতে পেরেছেন। ধন্যবাদ দাদা। একদম। জহির ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি মানে এতটাই অসুস্থ ছিলেন, আপনি আমাকে শেষ পর্যন্ত বলছিলেন যে দাদা আপনার অনুষ্ঠানে আমি যুক্ত হতে পারবো কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। এবং আপনি শেষ পর্যন্ত শুধু চেষ্টাই না, আপনি 5 কি 6 জন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ সাংবাদিকদেরকে নিয়ে সরাসরি অনুষ্ঠানে এসে যুক্ত হয়েছেন এবং ইতিমধ্যে বেশ কয়েকটি জাতীয় টেলিভিশনে আপনার কল্যাণী নিউজটি কাভারও পেয়েছে। এই যে কিছুক্ষণ আগে আপনার গুরু সৈয়দ ইশতিয়াক রেজা বলছিলেন যে সংস্কৃতির জাগরণ এখন ব্রাহ্মণবাড়িয়াতে নতুন করে আবার জাগাতে হবে, এবং আমি বলছিলাম যে আপনি আমাদের অগ্রজ হিসেবে সেই জাগরণটা জাগাতে গেলে আমাদের কি করা দরকার। তিনি ছোট্ট করে যে উত্তরটি দিয়েছিলেন, বলছিলেন যে সবার আগে সাধারণ মানুষকে আমাদের সংস্কৃতি অঙ্গনে কানেক্টিভ করতে, অর্থাৎ কানেক্টিভিটি এদের সঙ্গে বাড়াতে হবে। অর্থাৎ আমরা শুধুমাত্র সাংবাদিকতা করলে চলবে না, সাংবাদিকদেরকেও সংস্কৃতির জগতের সঙ্গে মিশতে হবে, যেতে হবে এবং সংস্কৃতি কর্মী তৈরিতে সাংবাদিকদের একটা অনন্য ভূমিকা রাখতে হবে। সেই বিষয়ে আপনি আপনার পরিকল্পনা বলবেন। তার আগে নবীনগরের যে অনুষ্ঠানটি আমি মনে করি এ যাবৎকালের মধ্যে একটি সবচেয়ে আলোচিত একটি অনুষ্ঠান হয়েছে এবং গত 3 দিন যাবৎ পুরো নবীনগরে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে। এরপরও পজিটিভ নেগেটিভ থাকবেই, ভালো কাজ করতে গেলে কিছু সমালোচনা থাকবে। তারপরেও আপনার মতো মানুষ 5-6 জন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ সাংবাদিকদের নিয়ে এসে 4.5-5 ঘন্টা থেকে অনুষ্ঠান শেষ করে গিয়েছেন। সব মিলে যে কথা আপনি স্বল্প সময়ে সেদিন বলতে পারেন নাই, আজকে যদি আপনার কিছু বলার থাকে, যোগ করার থাকে, কিংবা আমাকে কিছু যদি পরামর্শ দেওয়ার থাকে, সবকিছু মিলিয়ে যদি একটা সামারি করে বলে সাংবাদিক জহির রায়হান। ধন্যবাদ গৌরাঙ্গ দেবনাথ অপু দাদা। আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই
নবীনগরের মাটিতে এমন একটি আয়োজন, সফল আয়োজন বলবো আমি এবং ঐতিহাসিক আয়োজন বলবো, এমন একটি আয়োজন করার জন্য। পাশাপাশি আপনার এই আয়োজনকে যারা পাশে থেকে সমৃদ্ধ করেছেন, আমাদের সুভাষ সাহা দাদা এবং আমাদের এসপি বিল্লাল ভাই, দুজনের প্রতি কৃতজ্ঞতা না জানালে আমার কৃপণতা হবে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং প্রণাম। রেজা ভাই এতটা ব্যস্ত সময়ের মধ্যেও আমাদের নবীনগরে উনি আসতে এবং যাইতে, আসা এবং যাওয়া মিলিয়ে 10 থেকে 11 ঘন্টা সময় ওনার বের হয়েছে, আমাদের প্রোগ্রামে যথেষ্ট সময় দিয়েছে। এই বিষয়টা আসলে আমি কৃতজ্ঞতার শেষ নেই রেজা ভাইয়ের প্রতি। আমি এটুকু বলবো, রেজা ভাই যে কথাটি বলেছে সংস্কৃতি অঙ্গনে সবাইকে সম্পৃক্ত করার জন্য, সেই কাজটা কিন্তু আপনি শুরু করে দিয়েছেন দাদা। আপনি এত বাধা বিপত্তি এত কিছুর পরেও আপনি কিন্তু একজন সফল, বিশেষ করে ওই দিনের প্রোগ্রামটাকে আমি অবশ্যই ঐতিহাসিক এবং সফল একটি প্রোগ্রাম বলবো। কারণ উস্তাদ আলাউদ্দিন খাঁ, যে নামটি আমরা দেশে বিদেশে, বিশেষ করে আমি দেশে এবং দেশের বাইরে যে কোনো মঞ্চে উঠলে সর্বপ্রথম যে নামটা নিয়ে আমার বক্তব্য শুরু করি, সে উস্তাদ আলাউদ্দিন খাঁকে কিন্তু আমি দেখিনি, কিন্তু তার নাতির গড়ের পুতিকে আমি দেখেছি। দেখে আমি উস্তাদ আলাউদ্দিন খাঁকে ওই দিন ফিল করেছি। আমার কাছে আরেকটা বিষয় অনেক ভালো লেগেছে, আমাদের নবীনগরের অত্যন্ত মেধাদীপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, আমি এ পর্যন্ত যত নির্বাহী কর্মকর্তা দেখেছি তার মধ্য থেকে আমি ওনাকে একটু শুধু সংস্কৃতি মনা বলবো না, ওনার মধ্যে অনেক গুণে গুণান্বিত। ওই দিন যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারেন্ট ছিল না প্রোগ্রামের শেষ দিকে, আপনারা খেয়াল করেছেন এই গরমে তিনি কিন্তু মোবাইল ফোনটি নিয়ে প্রোগ্রামটি লাইভ করছিলেন ওনার ফেসবুক প্রোফাইলে। এবং আমি দেখলাম একাধারে শুধু লাইভ করছেন না, উনি প্রোগ্রামটিকে এমন ভাবে উপভোগ করছেন, আমি নিজের উপভোগ করে আমি ওনার উপভোগ করাটাকে উপভোগ করেছি। এরকম আরো অনেককে দেখেছি এমন ভাবে প্রোগ্রামটি উপভোগ করেছে, আসলে বিষয়টা ভালো লাগার মতো। এটা আমার খুব মনে ধরেছে। সুভাষ দা এবং বৌদি ওনারাও দেখলাম এই যে 64 বছরের 65 বছরের শিশুদের মতো এই প্রোগ্রামটা উপভোগ করেছে। সব মিলিয়ে অসাধারণ দাদা, আপনাকে একটা সেলুট। আর এরকম আয়োজন অব্যাহত থাকুক, যখনই করবেন যখনই ডাকবেন, যদি বেঁচে থাকি সুস্থ থাকি চলে আসবো ইনশাল্লাহ। যাই হোক জহির ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা একটু আসতে চাই আমাদের গুরুদেব। আমরা আসলে গত কয়েকদিন যাবত, গত কয়েক মাস যাবত যার নেতৃত্বে এখন আমরা আসলে খুব ফুটফুটে মেজাজে আছি, ফুরফুরে মেজাজে আছি এবং চট্টগ্রাম জয় করে এসেছি, এবার নবীনগর জয় করা হলো। আপনি যেটা বলছিলেন যে ভালো প্রোগ্রাম করতে গেলে ইশতিয়াক ভাই বলেছেন যে এগুলি থাকবেই, এগুলি নির্বিঘ্নে যখন আপনি কাজ করবেন সেটাতে আসলে খুব একটা স্বাদ পাওয়া যায় না। আপনি যখন প্রতিযোগিতা করে দাদা এবং আপনি দাদা শত্রুকে কাজটা আপনি জয়ী হবেন, তখন কিন্তু আপনার মধ্যে একটা মানে খুশি খুশি ভাব, যে আমি কিন্তু যুদ্ধ করে আসে এটা জয়টা পেয়েছি। এটাই হওয়া উচিত। এবং সেই জয়ের নায়ক আমাদের সুভাষ দা। পুরো অনুষ্ঠানটার পেছনে যে পরিমাণ শ্রম দিয়েছেন, একদিন আগে এই যে ডকুমেন্টারিটা তৈরি করেছেন, সেটা কিন্তু আসলে আমাদের ইউনো মহোদয় আমাকে সম্ভবত প্রোগ্রামের আগের দিন আমাকে বললো যে অপুদা, আপনি যদি এই প্রোগ্রামটাতে সিরাজ আলী খান উস্তাদজির যদি একটা কে সিরাজ আলী খান এটা একটা ডকুমেন্টারি, আমি বললাম যে এটা তো আমার মাথায় মানে ঢুকেই নাই, অথচ এটা খুবই দরকার। এবং তাৎক্ষণিকভাবে কিন্তু এটা সুভাষদার সঙ্গে কথা বলার পরে সুভাষদা বললো যে সময় কম হলো, তুমি এটা নিশ্চিন্ত থাকো, তুমি তোমার কাজ করো, আমি সেই কাজটা করে নিচ্ছি। উনি কিন্তু রাত 2:30টা পর্যন্ত কাজ করে ডকুমেন্টারিটা তৈরি করে পরে তিনি এটা আমাদেরকে বড় পর্দায় এলইডিতে দেখিয়েছেন। এবং সেই সুভাষদা 3 দিন ঢাকা, নারায়ণগঞ্জ, ঢাকার পুরো গেস্ট গুলিকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজে খুঁজে বের করে সার্চ করে তাদেরকে নিয়ে 2টো গাড়িতে করে এখানে নিয়ে আসা, সবকিছু মিলে আমার মনে হয় আমাদের প্রোগ্রামের পেছনে আপনারা যারা শ্রম দিয়েছেন তার মধ্যে সুভাষদা না থাকলে হয়তো প্রোগ্রামটা এই পর্যায়ে নিয়ে আসা যেত না। তো আমি সেই সুভাষদার কাছে বলবো, সুভাষদা আপনি তো খুবই খুশি, আমি যাওয়ার সময় আপনি দেখেছি যে আপনি খুবই একটা হৃষ্টপুষ্ট মনে আপনি বাড়ি ফিরে গেছেন পার্থর সঙ্গে, তার বাড়িতে গিয়ে আপনার নাচানাচি করেছেন, আম কুড়িয়েছেন, অর্থাৎ পুরো অনুষ্ঠান নিয়ে আপনার মধ্যে একটা বেশ পজিটিভ দিক ছিল। আজকে সরাসরি বলেন যে আপনার মনে কোনো দুঃখ আছে কিনা এই প্রোগ্রাম নিয়ে, আমার সঙ্গে আপনার কোনো কষ্ট আছে কিনা একদম শেয়ার করতে পারেন নিঃসংকোচে। সুভাষদা, আমি একটু সময় বেশি নিব, ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এমন হৃদ্য মানুষ, সমৃদ্ধ মানুষদের সবসময় একসাথে পাওয়া যায় না। 2 প্রজন্মের মানুষ আমরা এখানে, 3 প্রজন্ম বলতে পারি। আমি যদি একটা প্রজন্মকে আলাদা করে নেই, এখানে 3টা প্রজন্ম আমি যদি বলি আর কি, যদি ভুল না করে থাকি, অথবা 2টি প্রজন্মে যদি ধরি, এই 2টি প্রজন্মের অত্যন্ত নিবেদিত মানুষগুলো এবং পেশাদার টেনে যারা কাজ করেন এমন মানুষদের নিয়ে
আজকে একটি আলোচনা, মূল্যায়ন আলোচনা হচ্ছে। প্রথমে আমি এই প্রজন্মের মুর্শেদ মাহবুব মুর্শিদকে আমি প্রথমে থ্যাঙ্কস দিতে চাই, কারণ তাকে আমি দেখেছি, তার সিরিয়াসনেস, তার উপস্থিতি, তার স্বতঃস্ফূর্ত আনন্দ উল্লাসের একটা সুন্দর মুখ আমি দেখেছি সেদিন, এবং মনে হয়েছে যে সে যে চূড়ান্ত পেশাদারিত্ব নিয়েছে, সিরিয়াসলি তার যে নিষ্ঠার সাথে সে কাজ করে যাচ্ছে। এবং শুধু সে নয়, আমি অনেকের নাম জানি না, আর টিটুর পুরো নামটা আমি মনে থাকে না, আমাদের স্টার টিভি সে টিটুর মধ্যেও আমি তার যে অবদান, আমি তাকে আবার থ্যাঙ্কস দিই অনলাইন ভার্চুয়ালি। তো সব মিলিয়ে আমি যে কথাটা বলবো যে মাত্র 7 দিনে কিন্তু এমন একটি কঠিন অনুষ্ঠান আমরা অত্যন্ত সাবলীল ভাবে শেষ করতে পেরেছি। আর যে কথাটি না বললে নয়, ব্রাহ্মণবাড়িয়া থেকে অসুস্থ শরীর নিয়ে জয় রায়হান সে যা কাজটি করেছে, আমি এবং শুধু সে কাজটি লোক দেখানো করেছে না তা নয়, সে কিন্তু কাজের যে একটা ফল পাওয়া যায় সেই ফল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে একটার পর একটা চমক আসছে। আর গৌরাঙ্গ দেবব্রত আপু এ পর্যন্ত তার জীবনে বহু ঝলক দেখিয়েছে, সেই সব ঝলককে অতিক্রম করে শেষ ঝলকটা, এটা আমার মনে হয় ধ্রুব তারার মতো জ্বলে থাকবে সারা জীবন যতদিন আমরা বেঁচে থাকবো। আর আমি শুধু একটা উপলক্ষ, আমি মানুষকে স্পৃহা দিতে পারি, প্রেরণা দিতে পারি, সাহস যোগাতে পারি, এর বেশি কিছু পারি বলে আমার মনে হয় না। আর যে অনুষ্ঠানের নায়ক যদি আমি বলেছি আমার এই প্রতিবেদনে, যদি গৌরাঙ্গ দেবব্রত হয়, এটার মহানায়ক, নেপথ্য মহানায়ক গৌরাঙ্গ তো প্রকাশ্য নায়ক। আর গৌরাঙ্গ দেবব্রতের পেছনে, আমাদের সবার পেছনে যে মহানায়ক, তিনি হচ্ছেন পুলিশ সুপার বিলাল হোসেন। তো এই মহানায়ককে তো আমি কখন সামনাসামনি সেলুট দেবো, সেই সুযোগ পাবো কিনা এই মহান ব্যক্তির আমি জানি না। তবে আমি যে কথাটি বলবো, তিনি কিন্তু তার কথায়, তার ভাষায় সেদিন বক্তৃতায় বলেছেন যে হিংসা বিদ্বেষ নয়, শুধু প্রেম দিয়ে মানুষকে জয় করা যায়, প্রেম দিয়ে এমন একটি অনুষ্ঠান জয় করা যায়। আমরা যদি এই কথাই যাই, তাহলে আমরা বলবো সত্যি সত্যি আমাদের অর্থ নাই, আমাদের কোনো বৈভব নাই, কিছু নাই, তেমন যশ নাই, খ্যাতি নাই, শুধু প্রেম দিয়ে আমরা এই বিলাল হোসেন, তারপরে আমাদের ইউনো তানভীর ভাই, তানভীর সাহেব এবং আমাদের রেজা ভাই, সবার মন জয় করতে পেরেছি। এই জয় করার পেছনে আমাদের অন্য কোনো উপকরণ ছিল না, এর উপকরণ একটাই ছিল, এই বিলাল ভাইয়ের মতো মানুষের যে মুখ থেকে যে কথাটি বেরিয়েছে, প্রেম, ভালোবাসা। তবে আমি একটি কথা স্মরণ না করে পাচ্ছি না, তীরে এসে যখন ডুবতে বসেছিল একটি পক্ষ, কিভাবে আমাদের মনোবল ভাঙার চেষ্টা করেছে, যখন আমাদের মনোবল ভাঙতে পারেনি, তখন যিনি আমাদের মধ্যাকর্ষণ, যিনি আমাদের সিরাজ আলী খান উস্তাদ, আবার তাকে নানাভাবে আপনার ডিল করার জন্য, তার মনোবল ভাঙার জন্য নানাভাবে তাকে উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ তাকে পোক করেছেন, কিন্তু তিনি অবিচল ছিলেন, আমরা অবিচল ছিলাম। কিন্তু শেষ রাতের আগে রাতে গৌরাঙ্গ দেবব্রত আমার সাথে বিনিদ্র রজনী কাটিয়েছে, সে কান্নায় বুক ভাসিয়েছে যখন শুনেছেন যার জন্য তিনি এত কিছু করেছেন, নামটি বলবো না, যাদের জন্য তিনি এত কিছু করেছেন, সেই মানুষগুলি কিভাবে মিথ্যা কথা বলে একটি অনুষ্ঠানকে বন্ধ করে দেওয়ার মতো একটি অবস্থায় নিয়ে গিয়েছিল। এটি ভাবতে ভাবতে গৌরাঙ্গ দেবব্রত ফুফিয়ে কাচ্ছিলেন। আমি তাকে অভয় দিয়েছি যে তুমি ভরসা রাখো, শেষ পর্যন্ত আমি অনুষ্ঠানটা করতে পারবো। এবং আমি শুধু এই কাজটি করেছি, আমি এর বেশি যে খুব কিছু করতে পেরেছি তা কিন্তু নয়। তো মনোবল যে কি জিনিস সেটি আমি বুঝতে পেরেছি হারে হারে, এবং আমি সেই কাজটি করতে পেরেছি শুধু আমার মনোবলের কারণে। আমি সেই দুর্বোধ্য কাজটি করতে পেরেছি বিশেষ করে আমাদের সৈয়দ ইশতিয়াক রাজা ভাইয়ের যেখান থেকে 7:30 প্রোগ্রাম, কিসের প্রোগ্রাম, এটি বাংলাদেশ সবচেয়ে মানে শীর্ষস্থানীয় একটি সংগঠন, সাংবাদিকদের এডিটর্স গিল্ড অ্যাসোসিয়েশন, যেটার প্রেসিডেন্ট হচ্ছে 71 টিভি কর্ণধার ইঞ্জিনিয়ার আপনার বাবু ভাই, মুজাম্মেল বাবু ভাই। আর সেই প্রতিষ্ঠানের সেক্রেটারি হচ্ছে আমাদের গৌরব সৈয়দ ইশতিয়াক রেজা, যিনি তার দ্বারা সবকিছু সম্ভব, তিনি সব কথা বলতে পারেন সাহস করে, যে কথাগুলো আমরা অনেকেই পারি না। কাজেই আমরা যেখানে এত মানুষের পেয়েছি, সহানুভূতি পেয়েছি, সমর্থন পেয়েছি, সেখানে কিছু প্রতিক্রিয়াশীল তো থাকবেই সারা জীবন। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, বঙ্গবন্ধুর যদি শত্রু থাকতে পারে, তো গৌরাঙ্গ দেবব্রত অপু আর আমরা তো নগুণ শিখাবো, তো থাকবে।
এগুলো থাকলে এগুলা কিন্তু মোকাবেলা করার মতো সৎ সাহস থাকতে হবে। আজকে আমরা যে মানুষগুলিকে অনুষ্ঠানে পেয়েছি, এই প্রজন্ম, সে আগের প্রজন্ম, মধ্য প্রজন্ম, সব মিলিয়ে আমরা কি পাইনি আমি জানি না, আমি মনে করি সব পেয়েছি। আর বিশেষ করে বলতে হয় আমাদের ইউনো মহোদয়, তানভীর ফরহাদ, শামীম ভাই, শামীম সাহেব, তিনি যে কাজটি করেছেন, তিনি সবসময় তিনি কম কথা বলেন এবং যেটি বলেন গভীর থেকে বলেন, সেটি আবারও প্রমাণ পেয়েছি তিনি সাহস দিয়েছেন। আবার কেউ কেউ আমাদের মধ্যে থেকে যিনি ইচ্ছা করলে আপনার ঝামেলা পাকাতে পারতেন এবং তাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, আমি সেটিও বলবো না, তিনিও কিন্তু শেষ পর্যন্ত দেখেছেন যে আমরা অবিচল না আসলে কিন্তু আমাদের চেয়ে তিনি বেশি আফসোস করবেন। সেই আফসোসের জায়গাটা ঈশ্বর তাকে সেই বুদ্ধিটা দিয়েছেন, ঈশ্বর তাকে সেই জ্ঞানটি দিয়েছেন, তিনি হয়তো তার মতিগতি পরিবর্তন করেছেন, আমি তার নাম নেব না। সব মিলিয়ে আমি মনে করি আমি কৃতজ্ঞতা জানাই বিল্লাল ভাইয়ের কাছে, বিল্লাল হোসেন, কৃতজ্ঞতা জানাই তানভীর ফরহাদ, শামীম সাহেবকে আমি কৃতজ্ঞতা জানাই, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা থেকেছেন। দেখেন আমরা কিন্তু অনেক অনুষ্ঠান করেছিও জীবনে, যেমন আমি 2010 সালে করেছি নারায়ণগঞ্জের 8 জন গুণী ব্যক্তিকে সম্বর্ধনা দিয়েছে, সেখানে ব্যক্তিগতভাবে আমার প্রচুর ব্যয় হয়েছে, আমি সেই ব্যয় অঙ্কটি বলবো না, কিন্তু প্রচুর ব্যয় হয়েছে। আর দ্বিতীয়বার করেছি এইবার 2024 জানুয়ারি 7 তারিখে, সেখানে আমি 13 জনকে সম্বোধনা দিয়েছি। এসব অনুষ্ঠান করতে গিয়ে মানুষকে ধরে রাখার জন্য কিন্তু আমাদের একটা সংস্কৃতি আছে, খাবার প্যাকেট, ডিনারের প্যাকেট রাখি, এটা বলেছি, এটার জন্য কিছু লোক থাকবেন, সবাই না। হ্যাঁ, কিন্তু আশ্চর্যের বিষয় এই অনুষ্ঠানে, গৌরাঙ্গ যাত্রাতের এই অনুষ্ঠানে, মাহবুব কামালদের এই অনুষ্ঠানে, জহির রেহানদের এই অনুষ্ঠানে, বিল্লাল হোসেনের এই অনুষ্ঠানে আমরা কেউ এই প্যাকেটের লোভে কেউ থাকিনি। তারা থেকেছে শুধু আপনার যারা নাকি সুকুমার বৃত্তি চর্চা করেন, সেই সাংস্কৃতিক পরমণ্ডলের যেই বোদ্ধা মানুষগুলো, যারা সংস্কৃতিকে ভালোবাসেন, যারা মানুষকে ভালোবাসেন, সেই ভালোবাসার জায়গায় যাই, তারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। কাজেই ওই সে ডিনারের প্যাকেটের লোভে কেউ থাকেননি, থেকেছেন মানে অনুষ্ঠানের মর্যাদা, অনুষ্ঠানের সেই কি বলবো যে তার যে গুণগত মান, এগুলাকে ধারণ করে তারা সত্যি সত্যি আমাদের সমাজের সবচেয়ে সেরা মানুষগুলো কিন্তু সেদিন আমাদেরকে প্রমাণ করেছেন যে আমরা যদি এমন কাজ করি তারা বারবার আসবেন, বারবার আমাদেরকে এইভাবে উৎসাহিত করবেন, এবং সেই আশার আলোটা আবার জ্বলে উঠেছে এই অনুষ্ঠানের মাধ্যমে। কাজেই আমি মনে করি গণগদ্দাপু, তোমার সেই চোখের জল কখনোই বৃথা যায়নি, এবং আমি মনে করি যে এই প্রজন্মের মাহবুব মুর্শিদরা যদি এই আমাদের এই অনুষ্ঠান থেকে তারা যদি একটু অনুপ্রেরণা পায়, আমরা তো সবসময় করবো না, আমাদের তো বয়স হয়েছে, গণগদ্দাপের বয়স তো কম নয়, তাই না? কাজে এরপরে যে একটা মশাল আমরা একটা যোগ্য জায়গায়, যথাযথ জায়গায় রেখে দিতে পারছি, এবং এটাই কিন্তু আমাদের ভবিষ্যতের যে একটা মানে ভরসার জায়গাটা। কাজে আমি আর কথা বাড়াবো না, আমি মনে করি এমন অনুষ্ঠান বারবার করব, নবীনগর করব, নারায়ণগঞ্জ করব, ঢাকায় করব, আমরা আস্তে আস্তে আরো ব্যক্তি বাড়িয়ে দেব সে অনুষ্ঠানের পরিধি। সে প্রত্যাশা রেখেই আমি আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার মন যেন এরকম মানে ফুরফুরে থাকে, আমরা হতাশ হবো না, আমরা ভেঙে পড়বো না, মনোবল যেন কখনো আমরা না হারাই। না হলে সেই দিন, আগের দিন 24 ঘন্টা আগেও আমার শঙ্কা ছিল, যেখানে গণগদ্দাপের চোখের জলের আমি এখনো সেই স্মৃতি ভুলবো না। আমার মনে হয় শেষ হাসিটা শেষ পর্যন্ত গণগদ্দাপ হাসতে পেরেছে। গণগদ্দাপ সবসময় যেভাবে হাসেন, আজকেও সেই হাসি দিয়ে অনুষ্ঠান শেষ করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুভাষ দা। আমার মনে হয় যে আমরা আজকে হাসতে হাসতে বিদায় নেই, এবং যেহেতু অনুষ্ঠানটা 1 ঘন্টার উপরে হয়ে গেছে, আমরা একটু সবার কাছ থেকে 1 মিনিট করে একটু সামারি করতে চাই যে আসলে অনুষ্ঠানের ওই যে আমি সঞ্জীব ভাইকে বলছিলাম একটু আগে যে অনুষ্ঠান যদি আপনি নির্বিঘ্নে করে ফেলেন তাহলে সেই অনুষ্ঠানে কিন্তু স্বাদটুকু আপনি পাবেন না। আপনি যখন হাঁটতে যাবেন, আপনি যখন পথে কাঁটা থাকবে, সেই কাঁটা যদি আপনি সরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, সেটাই কিন্তু আপনার আসলে জয়ের মূল যে স্পিরিটটা, সেটা আপনার ভেতরে কাজ করবে। এবং আমার মনে হয় আমরা সেই জায়গাটাই আসলে, যদিও মাঝে মাঝে আবেগে আমি একটু আপ্লুত হয়ে যাই, কারণ যাদের জন্য এত কিছু করি, যাদেরকে আসলে সুউচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখন প্রশংসা এবং সবকিছু মিলিয়ে একটা মানুষকে যা দেওয়ার দরকার তার চেয়ে বেশিটাই দিই,
একদম মন থেকে দেই, তখন সেই মানুষটা ভুলবো যে আমাদের সম্পর্কে একটু নেগেটিভলি মন্তব্য করে কিংবা নেগেটিভলি লেখালেখি করে। এবং যে মানুষগুলো তাদের মানে নানান দুর্দিনে নানান সুখে দুঃখে আমাকে পাশে পায়, তারা সামান্য একটু স্বার্থের জন্য তারা যখন আসলে মানে এত মিথ্যের আশ্রয় নিয়ে নানান ভাবে আমাকে আপনাকে আমাদেরকে একটু খোঁচা দিতে চায়, একটু আঘাত দিতে চায়, তখন একটু কষ্ট পাই। কিন্তু কষ্ট পাওয়ার পরও যখন আপনাদের মতো মানুষগুলির সার্বিক আমি বলবো সহযোগিতায় এরকম একটি প্রোগ্রাম এত হাইলি, যখন সৈয়দ ইশতিয়াক রাজার মতো লোক বলে যে উপজেলা পর্যায়ে এই ধরনের নান্দনিক প্রোগ্রাম মানে আমি কখনো দেখেছি বলে মনে হয় না, তখন কিন্তু এই দুঃখবোধ, কষ্টবোধ, যন্ত্রণা, ফুফিয়ে ফুফিয়ে কান্না, মিথ্যা যখন বেসাতি আমার কানে আসে, এই দুঃখগুলি চলে যায়। আমার মনে হয় শুরুতে একটু বিলাল ভাইয়ের কাছে আসতে চাই। অবশ্যই আগামী দিনে আবার কাটবো, নিশ্চয়ই কাটবো। এবার কিন্তু মানে অনুষ্ঠান চলাকালীন সময়ে আমি এমন কথা বলেছি যে এটাই আমার লাস্ট প্রোগ্রাম। কেন বলেছি? অনুষ্ঠান চলাকালে 400 মিটার তার ছিঁড়ে গেছে, 400 মিটার মাইক্রোফোনের তার, যে আমাদের মাইক গুলো বন্ধ হয়ে গেলে আমাদের প্রোগ্রামটা বাতিল হয়ে যাবে। এবং তাকে ধরা হয়েছে এবং আপনারা হয়তো কাল পরশুর মধ্যে জানতে পারবেন যে তাকে কে পাঠিয়েছিল। এই বিষয়গুলো নিয়ে পুলিশের কাজ করছে বা অন্যরা কাজ করছে। সব মিলে একটি জাস্ট উদাহরণ দিলাম আর কি। এই প্রোগ্রামটি ভাঙতাল করার জন্য অনেক চেষ্টা হয়েছে, যাক এগুলি বলবো না কোনোদিন। কেন বলবো না? যেহেতু আমি বলেছি যে কাটা পার হয়ে রাস্তা পার হতে পারলে সেটির মধ্যে আসলে আনন্দ বেশি হয়। তো আমরা চাই আগামী শীত মৌসুমে সিরাজ আলী খান ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, তার জেঠু অর্থাৎ ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের নাতি ডক্টর আলী আকবর খান সাহেবের ছেলে, যিনি এখন ক্যালিফোর্নিয়াতে আলী আকবর খান মিউজিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল, তিনি আগামী শীত মৌসুমে আসবেন। আমি চাই সেই প্রোগ্রামটি আমার ব্রাহ্মণবাড়িয়ার শহরে অর্থাৎ সংস্কৃতির রাজধানী যেটি, সেটি আমাদের জবির ভাই, আমাদের সঞ্জিত দা, আমাদের বিবি নিউজের মাহবুব মোর্শেদ, তারাও ব্রাহ্মণবাড়িয়াতে আছেন। জেলা শহরে থাকবে, আমি সুভাষ দা সেখানে শ্রমিক হিসেবে কাজ করব বিলাল ভাইয়ের দিক নির্দেশনায়। এরকম একটি প্রোগ্রাম মাথায় নিয়ে কিভাবে সামনের দিকে সংস্কৃতির জাগরণটিকে, যেটি চেয়েছিলেন আমাদের ইশতিয়াক ভাই, জাগরণটিকে সামনে দিয়ে কিভাবে নেওয়া যায়, ছোট্ট করে 1 মিনিট করে আমরা সবার একটু কথা শেষ করে আমরা শুনে শেষ করতে চাই। শুরুতেই বিল্লাল ভাই আবারও নেপথ্যের হেই হেই হেইয়া হেই হেই হেইয়া সেইটা করতে হবে আপনাকেই। প্রথম নিচ্ছে আমাদের সঞ্জিত ভট্টাচার্য দাদার কাছে, কারণ ওনাকে চিনতে আমি পারিনি, অনেক কথা হয়েছে ওনার সাথে ফোনে। যাই হোক, তো আমার যে বিষয় হলো ওই যে তার চুরি গেছে, এগুলা এই পাবলিক ফোরামে বলার চেয়ে অ্যাকশনে যাওয়া ভালো। হ্যাঁ, যারা মানে দুষ্কৃতিকারী যারা আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া বা নৈতিকভাবে তাদেরকে মোটিভেট করা যায় কিনা সেভাবে, কিন্তু তাদের বিরোধিতা করাটা ঠিক না। আমি মনে করি কারো বিরুদ্ধে করলে জিনিসটা আরো উস্কে যায়। তো আইনগতভাবে যা করা তাই হবে। আর আপনি তো আমার সাথে একটা 1-to-1 কথা বলেছিলেন, যারা বিরোধিতা করে তারা কিন্তু আমার বন্ধু, কারণ তারা বিরোধিতা করার কারণে আমি সজাগ হয়েছি। এই জিনিসটা মাথায় থাকে যে তারা বিরোধিতা করে, কারণে আমি কাজটা করতে পারি দ্রুত, কারণ আমার মাথায় থাকে বন্ধু। অ্যাকচুয়ালি তারাই কিন্তু বন্ধু, তারা শিক্ষক আমি মনে করি। তো এখন যে বিষয়টা দাঁড়ালো, বিরোধিতা করুক আর না করুক সেটা আমাদের একটা বিষয় থাকতে পারে, ব্যক্তিগত বিষয় থাকতে পারে, যে সামাজিক বিষয় না, এটা হতে পারে। তো ওইগুলো আমরা আমাদের নিজেদের মধ্যে রেখে কিভাবে সংশোধন করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। যাই হোক, আমি সর্বশেষ বলবো এই নবীনগর, আমি ওইদিন বলেছিলাম যে আগে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। মানুষ সামাজিক জীব, মানুষকে আমাকে সবাইকে মানুষ নাকি রূপী মানুষ? আমরা গুণী মানুষ না, রূপী মানুষ। তো গুণী মানুষ হলে আসল মানুষ হওয়া যায়। প্রথমত মানুষ হবো, দ্বিতীয়ত আমি পুলিশ হচ্ছি পেশাগত কারণে, আপনি সাংবাদিক হচ্ছেন পেশাগত কারণে, আরেকজন ব্যবসায়ী হচ্ছে পেশাগত কারণে, ডাক্তার পেশাগত কারণে, কিন্তু প্রথমত মানুষ হবো এবং শুধু রূপী না, গুণী মানুষ। তো সেই জন্য আমি বলবো আমাদের সকলে নবীনগরে যারা আছি একটু নিজে যাক না। যখন একজন মানুষ ড্রাইভিং সিটে থাকে তখন তাকে অনেক কিছু সহ্য করতে হয়। আর যারা লিডার তারা সবসময় দুঃসময়ে আগে থাকে আর সুসময় কিন্তু পিছিয়ে থাকে। লিডাররা কিন্তু দুঃসময়ে, প্রকৃত লিডার কিন্তু দুঃসময়ে, মানুষের দুঃসময়ে মানুষ আগে থাকে, আর সুসময়ে পিছিয়ে থেকে দেখবে যে আমার মানুষগুলো, আমার সমর্থক গুলো, আমার মানে ভালোবাসার শুভাকাঙ্ক্ষী গুলো তারা কিভাবে সময় কাটায়। তো সেই জন্য আমি বলবো
আসুন আমরা ভেদাভেদ বলে যাই, বলতে হবে। শুধু এই যে আজকে টক শোতে বলার জন্য না, ভেদাভেদ বলতে হবে। এবং ভেদাভেদ বলতে গেলে আমাকে আগে বলতে হবে, আমি আগে নিজে সংশোধন হতে হবে। আমাকে সংশোধন করে আমার কোন কারণে, বিল্লালের কোন কারণে আজকে অপুদা বিল্লালের বিরোধিতা করছে, বিল্লাল কি চিন্তা করতে হবে যে তোমার কোন কারণ থাকতে পারে। অবশ্যই মানুষ তার বিবেক দিয়ে বুঝতে পারে আমার অপরাধ, আমার ভুল, অপরাধ না ভুলগুলো বুঝতে পারে। আর একই ভুল বারবার হলে এটা অপরাধ, এটা অপরাধ বলে গণ্য হয়। সেই জন্য আমি বলবো যে আমার সমালোচনা, আত্মসমালোচনা করে আমাকে বুঝতে হবে যে কি কারণে আমার বিরোধিতা করছে। আমি তো ওনার বিরোধিতা করার মতো কোনো কাজ করিনি, কারণটা কি, কোনো আমার কোনো কথা, কোনো চলনে বলনে উনি কি আঘাত পেয়েছে কিনা সেটা দেখতে হবে। এবং সেই দিকে আমাকে প্রথম সংশোধন হতে হবে, সংশোধন হয়ে তারপর আমরা সংশোধনের পথে এগিয়ে যাবো, অন্যকে সংশোধনের পথে এগিয়ে যাবো। ঐক্যমত্য ভিত্তিতে আমরা যদি কাজ করে এগিয়ে যেতে পারি, তাহলে সুন্দর নবীনগর গঠনে অবশ্যই সহায়ক হবে। এবং সবাই যেন কেউ যেন কারো বিরুদ্ধে নয়, সবাই যেন সবার পক্ষ অবলম্বন করে, কারো শত্রু নয়, সবাই যেন আমাদের মিত্র হিসেবে কাজ করতে পারে, সেভাবে আমাদের এগিয়ে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের দরকার নিজের একটু সাথ দেওয়া। অনেক ধন্যবাদ। আমরা এবার যেতে চাই মাহবুব মুর্শেদ। ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে হবে, এটি ছিল পুলিশ সুপার বিল্লাল হোসেনের মূল বার্তা। কি যোগ করবে? বিল্লাল ভাই সবসময় খুব চমৎকার বলেন। আমি যখনই সুযোগ হয় বিল্লাল ভাই কথা শুনলে একটু মন্ত্রমুগ্ধের মতো শুনি। মাঝে মধ্যে মনে হয় বিল্লাল ভাই খুব মানে বড় মানের একজন ধর্মীয় স্কলারের টাইপের কথা বলে, আবার মনে হয় মাঝে মধ্যে না একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কথা বলে, আবার মনে হয় মাঝে মধ্যে যে না উনি একজন নবীনগরের একজন স্থানীয় সাধারণ জনগণ হিসেবে কথা বলে। যে ঐক্যবদ্ধ হওয়া হয়তো বা সম্ভব না কোনো সেক্টরই, সেটা রাজনীতির দিক থেকে বলেন, সামাজিক দিক থেকে বলেন, সাংস্কৃতিক অঙ্গন বলেন, সাংবাদিকতা বলেন, কিন্তু মিনিমাম একটা চিন্তার ঐক্য থাকা দরকার। আপনি একটা অনুষ্ঠান করবেন, এই অনুষ্ঠানটা যদি নবীনগরের জন্য কল্যাণকর হয়, এই অনুষ্ঠানটা যদি নবীনগরের সংস্কৃতি জন্য কল্যাণকর হয়, তাহলে এই অনুষ্ঠানে আমরা যারা নবীনগরের সংস্কৃতি, সাংবাদিকতা বা এইগুলার কল্যাণ কামনা করি, আমাদেরকে এই জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া দরকার। আমার মনে হয় ন্যূনতম এই জায়গাটায় একমত হওয়া দরকার যে আমাদের ন্যূনতম সামগ্রিক বিষয়ের ক্ষেত্রে হয়তো সবাই এক প্ল্যাটফর্মে আসবো না, কিন্তু চিন্তার জায়গায় ন্যূনতম একটা ঐক্য আমাদের থাকা দরকার এবং সেই জায়গাটায় আমরা আসা দরকার। আর এই ক্ষেত্রে যে অন্তরায়গুলো আছে, সেটা আমার হোক, আপনার হোক বা এক্স ওয়াই জেড যারই হোক, সে যার যার জায়গা থেকে নিজের আত্মসমালোচনার মাধ্যমে সে অন্তরায়ের জায়গাটা থেকে বের হয়ে আসা দরকার। তাহলে আমাদের মনে হয় আমরা কাঙ্ক্ষিত যে অসাম্প্রদায়িক নবীনগরের স্বপ্ন দেখি, সেই নবীনগরকে আমরা পাবো। নবীনগরের সাংস্কৃতিক অঙ্গন এবং সাংবাদিক অঙ্গন, নবীনগর সুশীল সমাজ এবং অসাম্প্রদায়িক চেতনা যারা লালন করে, সবার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক ধন্যবাদ। জহির ভাই, শেষ বেলায় কি যোগ করবেন? ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে হবে, এটি হচ্ছে আমাদের দেড় ঘন্টার ওস্তাদ সিরাজ আলী খান সহ যারা শীতের সময় আসবে, আপনি ব্রাহ্মণবাড়িয়াতে একটি প্রোগ্রাম করতে চান, এই বিষয়ে আমি এটুকু বলতে চাই, সঞ্জীব দা আছে, আমি আছি, মাহবুব মুর্শেদ আছে, তাছাড়া আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা যারা আছি সংস্কৃতি মনা, সকলে মিলে আমরা একটা চমৎকার আয়োজন করব, আপনাকে কথা দিচ্ছি। আপনি করবেন, আমরা আপনার সঙ্গী হয়ে সহযোগিতা করব, এই প্রতিশ্রুতি আপনাকে দিচ্ছি। যদি বেঁচে থাকি প্রোগ্রামটা সফল করার জন্য যা যা করণীয় আপনি শুধু দিক নির্দেশনা দিবেন, বাকিটা আমরা কর্ম করে যাব ইনশাল্লাহ। এই বলে আমি আর বেশি বাড়াতে চাই না, দীর্ঘ সময় হয়ে গেছে। সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি। সুভাষ দা, সমাপনী বক্তব্যে যদি নতুন কিছু যোগ করার থাকে। একটি লাইন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে আমি এই তোমাদের অনুষ্ঠানের 3 দিন আগে আমি লক্ষ্য করেছি, আমি ছিলাম নারায়ণগঞ্জে, যে সরতাল কার্যালয়ে, দেবনাথ অপুর সরতাল কার্যালয়ে একটি সমন্বয় সভা হয়েছিল। সেখানে স্থানীয় অনলাইন টিভি বা প্রিন্ট মিডিয়া এরকম বেশ সুদীজনদের সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষ, সংখ্যাটা আমার জানা নেই, সম্ভবত 15 থেকে 20 জন আমি যেটুকু দেখেছি। এই যে ওই মিটিংয়ে মাহবুব মুর্শেদ ছিল। হ্যাঁ, ওই অনুষ্ঠানটি যখন দেখেছি তখন আমার আশাটা খুব বড় হয়ে গেছিল। আমি তখন বুঝতে পেরেছি অনুষ্ঠানটি সুন্দর হবে, কারণ যেটি মাহবুব মুর্শেদ আজকেও তার আলোচনায় বলেছেন, যে কোনো অনুষ্ঠান করার আগে এরকম যদি সব সেক্টর থেকে আপনার মানুষকে আহ্বান জানাইতে হবে, আহ্বান না জানালে কেউ আসবে না। এবং সেখানে
উদ্যোক্তাও লাগবে। আমি যতটুকু জেনেছি সেই ক্ষেত্রে শাহিন রেজা কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি তার এই ভূমিকার জন্য আমি এই আমার অন্তঃস্থল থেকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। তো সেই কথাতেই আমি বলতে চাই যে যে কোনো অনুষ্ঠান হওয়ার আগে, তবে এই কথাও ঠিক যে আমাদের গুরুজনরা অনেকে বলেন কোনো জটিল সমস্যা নিয়ে গেলে আপনারা সবাই এক হয়ে আসেন। এই কথাটা কিন্তু একটি জটিল অঙ্কের কথা। হ্যাঁ, কোনোদিন আপনারা সবাই এক হয়ে আসেন, সবাই এক হওয়ার মতো যদি হতে পৃথিবীটা অনেক সুন্দর হতো, সেটা হবে না, কখনোই সম্ভব না। অশুভ শক্তি সবসময় 2-4 জন থাকবে। যেমন আমাদের এসপি বিল্লাল ভাই, তিনি একজন আমলা, তিনিও জানেন যে ফাইলটি যাবেন তার কাছে, তিনি যদি লিখে দেন ফাইলের উপরে আলোচনা করুন, না করলেন না, শুধু একটি লাইন যদি লিখে দেন যে আলোচনা করুন, তাহলে আপনি ফেসে গেলেন। তো এই আলোচনা থামবে না। কাজে আমাদের জটিল ভাষা, জটিল কোন পথ কখনোই আমাদের চলার পথকে সুগম করতে পারবে না। কিছু মানুষ বিরোধিতা করবে, সেটি মাথায় রেখে যদি আমরা অন্তত সবাইকে ডাকি, যিনি আসবেন না তিনি বঞ্চিত হবেন। কারণ যে অনুষ্ঠানটিকে উপলক্ষ করে আমাদের মঞ্চে অনুষ্ঠানের সভাপতি আমার ইউএনও মহোদয় তানভীর ফরহাদ শামীম সাহেব বলেছেন যে এমন একটি অনুষ্ঠান যিনি সুর সম্রাটের বংশধর, তাকে আমরা যার অনুষ্ঠান শিডিউল পেতে অনেক কাঠখড় পোহাতে হয়, এবং তার মধ্যে একজন গুণী মানুষকে আমরা এখানে পেয়েছি, উনি সারা দিয়ে এসেছেন শুধু নারীর টানে। সেই অনুষ্ঠান থেকে আমরা বাইরে থাকি কিভাবে? এই প্রশ্নের উত্তর একটাই হচ্ছে যে যিনি বাইরে ছিলেন বা যারা ছিলেন তারা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য আমার দুঃখ হয়, অনুশোচনা হয়। কিন্তু এখানে আমাদের হারানোর কিছু নাই, হারিয়েছেন তারা। তো কাজেই আমি সেই সবার কথার সূত্র ধরে একটি কথা বলবো, আজকে আলোচনা এই কথাতে এসেছে যে শুভ কাজে যারা আসবেন তারা সমৃদ্ধ হবেন, যারা আসবেন না ব্যক্তি গৌরাঙ্গ, ব্যক্তি সুভাষ সাহা, ব্যক্তি মাহবুব মোর্শেদ, আমার অনেক দোষ থাকতে পারে, আমার কিছু গুণও থাকতে পারে, কিন্তু আমি যখন একটা ভালো উদ্যোগ নেব সেখানে যারা আসবেন তারা সমৃদ্ধ হবেন। কাজেই সেই প্রত্যাশা রেখেই আমি আজকে এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন। অপুদা আমি একটু বলি নাই, যদি আমাদের শুনেন, আমরা সবার অবদানই বলেছি, শুক্রিয়া, সবার অবদান স্বীকার করেছি, কিন্তু আমরা কিন্তু আমাদের কিছু অবদান আসে না আলোচনা। যেমন আমাদের ওসি মাহবুব সাহেব এবং আমাদের এডিশনাল এসপি সিরাজ, তারা কিন্তু এখানে এসে কিন্তু পরিপূর্ণতা এনেছেন। তো ওনাদের প্রতি কিন্তু আমাদের কৃতজ্ঞতা থাকতে হবে। তারা আমার অনুজ, পেশাগত অনুজ এবং আমাদের এখানে কর্তা ব্যক্তি, তো তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা মানে সবসময় থাকবে। ওনারাও যথেষ্ট সহযোগিতা করেছেন এবং নিরাপত্তা নিশ্চিতে আমাদের পুলিশ ডেভেলপমেন্ট ছিল, সবাই ছিল। তো আমরা কিন্তু কথার মধ্যে আমাদের নিজের কথাটা আনি নেই, তবে এটা একটু আনতে হয়, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। নবীনগরের পুলিশ বাহিনী, পুলিশ প্রশাসনের প্রতি আমাদের কৃতজ্ঞতা সবসময় থাকবে। আর আমাদের তো ইউনু মহোদয় সম্বন্ধে আমরা বলেছি, ওনার প্রতি কৃতজ্ঞতা তো শেষ নেই। তার পাশাপাশি আমাদের পুলিশ প্রশাসনের যারা কর্তা ব্যক্তি আছেন, যারা ডেভেলপমেন্টে ছিলেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি এই সফলতার পিছনে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ বিলাল ভাই। আসলে এই বিষয়গুলি আমার মাথায় ছিল। আমি ওই দিন অনুষ্ঠানে, যেদিন 4 তারিখ অনুষ্ঠান করেছি, সেদিনও কিন্তু আমরা বাংলাদেশ পুলিশ বাহিনীর যারা এখানে ছিলেন বা নবীনগর সরকারি কলেজের যে বিএনসিসি প্লাটুন যারা ছিল, তাদেরকে আমরা অবশ্যই সেলুট জানিয়েছি, স্মরণ করেছি, এবং তাদেরকে আমরা অত্যন্ত মানে এতটাই তারা আমাদের পাশে ছিলেন। সেই দুপুর 2টা থেকে কিন্তু পুলিশের টিমটা কাজ করেছে, বিএনসিসি কাজ করেছে, সকলে মিলে আসলে একটা মানে কম্বাইন্ডলি একটা সম্মিলিত প্রচেষ্টার ফসলে কিন্তু এই প্রোগ্রামটি সাকসেস হয়েছে। এবং আমি ধন্যবাদ দিতে চাই স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই তাদেরকে, যেটা আমি বিলাল ভাইকে আজকে সকালে বলেছি, যে ওইসব বন্ধুদেরকে যারা আসলে আমাকে এই কাজটি করতে সবচেয়ে বেশি স্পিরিট দিয়েছে। আমি ঘুমিয়ে পড়তাম, স্লো হয়ে যেতাম, খরগোশ এবং সেই কচ্ছপের কিচ্ছাটা কথা মনে হয়ে যায়, আসলে আমি হয়তো ঘুমিয়ে যেতাম। কিন্তু যেসব বন্ধুরা বলেছিলেন যে এটি একটি বিতর্কিত প্রোগ্রাম, যারা যাবেন তারা বিতর্কিত হয়ে যাবেন, এটি আমার মাথায় ছিল। যারা বলেছেন যে প্রোগ্রাম বয়কট করো, এটি আমার মাথায় ঢুকিয়েছি। সুভাষ আমাকে বলেছে যে তুমি সবসময় এগুলি মাথায় রাখলে তুমি কাজটা ভালো করতে পারবা। আমি সুভাষ দাকে ধন্যবাদ দেই, এই বিষয়গুলো আমার মাথায় ঢুকিয়েছেন বিধায় আমি কাজটা করতে পেরেছি। এবং সেই সব বন্ধুদেরকে বলবো যে আপনারা আগামী দিনে এইভাবে আমাদেরকে বয়কট করবেন, আগামী দিনে এইভাবে আমাদেরকে বলবেন, যারা আসবে তারা বিতর্কিত হবে, বিলাল হোসেন বিতর্কিত, তমুকে বিতর্কিত, তাহলে আমার স্পিরিটটা বাড়বে এবং আমি কাজটা খুব সুন্দরভাবে করতে পারবো। সেই জন্য আজকে অনুষ্ঠানের মধ্যে দিতে পারি নাই,
আজকে আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা আপনাদের চরিত্রটা ঠিক এভাবেই রাখবেন, তাহলে আমার মতো পুরা প্রোগ্রামগুলি করতে খুব বেশি স্পিরিট পাবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।